সকলকে নমস্কার জানাই। শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে আমাদের দেববাণী ক্লাস শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সন্নো মিত্র সংবরুণঃ সন্নো ভবত্বর্য়মা सन्न इंद्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागंसस्तनूभिः व्यसेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्राक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्य माणिस्थः श्रुतं मे मा प्रहासि अनेनाधीतेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनशृण्वन्नोतिविश्वेदसादनं महागणपतये नमः। ओम हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ओम नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अंबिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानामीश्वरः सर्वभूतानां ब्रह्माधिपतिर्ब्रह्मणोऽधिपतिर्ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवोम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। यो वेदादौ स्वर प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परः स महेश्वरः सदाशिवोम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराजाय
विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ अखण्डामण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা চতুর্থ খণ্ড দেববাণী থেকে আমরা আলোচনা করছি। আমার বই পেজ নাম্বার 197। স্বামীজি বলছেন যে আমাদের চেষ্টার দ্বারা আরসির ওপর যে ময়লা পড়ে রয়েছে সেটা অপসারিত হয়। আরসি যেমন তেমনি থাকে, পরিবর্তিত হয় না। এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আরসি হচ্ছে আমাদের যে মন যেটা রয়েছে, অন্তঃকরণ যেটা রয়েছে, তা আমাদের পুরো সাধন জীবন হচ্ছে অন্তঃকরণকে নিয়ে। আমরা যখন ভোগও করি অন্তঃকরণকে নিয়ে, যখন যোগও করি তখন হচ্ছে অন্তঃকরণকে নিয়ে আমাদের শুরু হয়। হ্যাঁ, কিন্তু ভোগটা অন্তঃকরণের মধ্যেই হচ্ছে যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আর যোগটা হচ্ছে সেটা হচ্ছে যে অন্তঃকরণের তো একটা লেভেলে সাধনা হয়, তারপরে হচ্ছে যে অন্তঃকরণের হচ্ছে পারে যেতে হয়। কিন্তু সেই পারে যেতে গেলে সাধনাটা কি, সেখানে হচ্ছে যে মনে যে ময়লা যেটা রয়েছে, তা মন তো খুব সূক্ষ্ম জিনিস, সেখানে ময়লাটা কি, হ্যাঁ, সেখানে যে সংস্কার যেগুলো রয়েছে, আর সংস্কার মানে সেগুলো হচ্ছে চিত্তবৃত্তি থেকে সেই যে সংস্কার যেগুলো জন্মাচ্ছে বিশেষ করে তমগুণ রজগুণে, সেগুলোকে পরিষ্কার করতে বলছে না। সেগুলো পরিষ্কার করার প্রসেস যেটা, সেটাকে বলা হচ্ছে যে সাধনা। যা কিছু করছেন আপনারা, জপ ধ্যান, কিছু কায়িক সাধনা থাকে, কিছু বাচিক থাকে, আর কিছু থাকে মানসিক সাধনা। কায়িক, বাচিক আর মানসিক 3 রকমের সাধনা থাকে। তা সেই সাধনাগুলোকে করতে হবে। সেই সাধনার দ্বারা হচ্ছে যে মনের ময়লা যেটা আছে, সেটাকে পরিষ্কার করতে হবে। এটাকে চিত্তশুদ্ধি বলছে। চিত্তশুদ্ধির পরে হচ্ছে চিত্ত একাগ্রতা। সেই চিত্ত একাগ্রতার দ্বারা হচ্ছে জ্ঞান লাভ। এই দুটো জিনিস দরকার পড়ে। চিত্তশুদ্ধি এবং চিত্ত একাগ্রতা দুটো একসাথে না থাকলে হয় না। যখন কেউ জপ ধ্যান করে সেটা চিত্তশুদ্ধিও করে, সেটা হচ্ছে চিত্ত একাগ্রতা, সেটার জন্ম দেয়। কিন্তু এছাড়াও ঠাকুর বলছেন যে শুধু জপ ধ্যানও হয় না, সেখানে কিন্তু বিবেক বৈরাগ্য চাই। তা একদিকে জগতের প্রতি প্রচণ্ড আসক্তি আছে, অন্যদিকে ঈশ্বরের দিকে ঈশ্বরকে ডাকছি, তা সেটা কিন্তু খুব একটা ফল দেয় না। সেই জন্য এখানে বলা হচ্ছে যে মনের আরসিটাকে পরিষ্কার করতে, যে আসক্তি যেটা আছে বিষয়ের প্রতি, সেটা মন বহির্মুখ হলে হয়, মনটাকে অন্তর্মুখ করতে হবে। অনাসক্ত যোগ হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যে যোগই করি না কেন, সেখানে হচ্ছে যে অনাসক্তি, যে নিজের অহং ভাব যেটা যে আছে, সেই অহং ভাব, কাঁচা আমির ভাব থাকলে মনে যে ময়লা সেটা জমতে থাকে। তার মেন প্রবলেম হচ্ছে অহং। কিন্তু অহং এত সূক্ষ্ম, সেটাকে ধরা যায় না। সেই জন্য কার্যের মাধ্যমে আমরা যে কাজ বিভিন্ন রকমের করি, সেই কাজগুলোকে হচ্ছে যে সাত্ত্বিক কাজে পরিণত করে, সাত্ত্বিক ভাব নিয়ে করে, আর অহং যেটা থাকে সেই অহংটাকে ঠাকুর বলছেন যে কাঁচা আমিকে পাকা আমিতে ট্রান্সফর্ম করতে হবে। আর সেই এটা হচ্ছে একটা বড় কাজ। আর একটা হচ্ছে ইন্টেনশন, সেটা হচ্ছে যে জীবনের যেটা বড় দিক, ভোগ আর মোক্ষ, মেন দুটো ইন্টেনশন থাকে। সেটা কঠোপনিষদে সেটাকে শ্রেয় বলছে, আর হচ্ছে যে প্রেয় বলছে, তাই না? তা সেই ভোগ যেটা, সেটা হচ্ছে প্রিয়, সেটা খুব সুখকর, আর সেটা ইন্দ্রিয়ের মাধ্যমেই হয়। আর সেই ভোগ করতে গেলে সেখানে ত্রিপুটি থাকতে হয়, যেটা এখানে স্বামী যেটা বলছেন যে জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় এই 3-এর বাস্তবিক অস্তিত্ব নেই। কিন্তু আমরা শুধু এই একটা স্বামীজি যে সেন্টেন্স যেটা বলছেন সেটার উপরে আলোচনা করব। তার প্রত্যেকটা সেন্টেন্সকে নিয়েই, বাক্যকে নিয়ে হচ্ছে যে দীর্ঘ আলোচনা করা যায়। আমরা কিছু কিছু নিচ্ছি। আর দেববাণী হচ্ছে একদম পুরো যে সাধন কথা যেটা আছে, যেটা তিনি তার অন্তরঙ্গ যে বিশেষ কয়েকজন ভক্ত যারা আছেন তাদেরকে উনি বলছেন, তার হচ্ছে পুরো জিস্ট, সে জ্ঞান ও ভক্তির জিস্ট। তা সেটা উনি এক একটা শব্দের একটা অনেক সময় শব্দ, অনেক সময় বাক্যের মধ্যে সেটা এক্সপ্রেস করছেন। আমরা সেটা কি হচ্ছে ব্যাখ্যা করব। আজকে আমাদের যেটা বিষয়, স্বামীজি যেটা বলছেন এখানে, যে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই 3-এর বাস্তবিক অস্তিত্ব নেই।
বাস্তবিক অস্তিত্ব নেই, অথচ আমরা দেখছি যে আমাদের পুরো জীবনটা হচ্ছে যে এই তিনটে যে স্ট্যান্ড যেটা আছে, তিনটে স্ট্যান্ডের উপরে পুরো আমাদের জীবন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা জ্ঞাতা, জ্ঞেয় এবং যে জ্ঞান যেটা আছে, এই তিনটের উপরে আমাদের জীবন দাঁড়িয়ে আছে। আর জীবন মানে কি? হ্যাঁ, সেটা হচ্ছে ভোগ জীবন, ধর্ম অর্থ কাম মোক্ষ। হ্যাঁ, ধর্ম, অর্থ, কাম যেগুলো আছে, তা সেগুলো হচ্ছে যে ভোগের মধ্যে পড়ে। আর মোক্ষ যেটা সেটা হচ্ছে যে ত্যাগের মধ্যে। তা ধর্ম করতে গেলে হচ্ছে যে জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান তিনটে দরকার। মোক্ষ করতে গেলে আমি যেটা বললাম যে একটা পথ যেটা আছে সেটা প্রকৃতির রাজ্যে, তা সেটা মনের রাজ্যে। তা সেখানে হচ্ছে যে এই জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান এই ত্রিপুটি থাকে। আর সাধনের অন্য একটা দিক আছে যেখানে হচ্ছে যে যেটা হচ্ছে আরও উঁচু দিক। আর সেখানে না পৌঁছাতে পারলে, হ্যাঁ, সেখানে কিন্তু যে হায়েস্ট লেভেলের জ্ঞান, হ্যাঁ, তা সেটা হবে না। হায়েস্ট লেভেলের যে মুক্তি আমরা যেটাকে বলে থাকি, তা সেটা হবে না। তো এদিকে স্বামীজি বলছেন যে জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান এই তিনের বাস্তবিক অস্তিত্ব নেই। বাস্তবিক অস্তিত্ব, বাস্তবিক মানে হচ্ছে একটা পারমার্থিক, পারমার্থিক অস্তিত্ব হচ্ছে যে নেই, কিন্তু তার হচ্ছে যে ব্যবহারিক অস্তিত্ব আছে। আমরা জানি জগতে হচ্ছে যে তিনটে সত্তা আছে, তিনটে এক্সিস্টেন্স যেটা আছে আমাদের। আমরা এখন ব্যবহারিক সত্তায় হচ্ছে যে আছি। ব্যবহারিক সত্তায় জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থায় থাকি আমরা। তা তিন রকমভাবে আমাদের হচ্ছে অবস্থান, ভোক্তা হিসেবে, কর্তা হিসেবে অবস্থান। আর আর সেই অবস্থানটা কিসের জন্য? সেটা হচ্ছে হয় ভোগের জন্য, নাহলে মুক্তির জন্য। এই দুটো বেসিক ইন্টেনশন আছে। তার উপর হচ্ছে যে জীবন কোন দিকে যাবে, সেটা কিন্তু নির্দেশ করছে এই দুটো মেন ইন্টেনশন। সেটা কি? যে কে ভোগ চাইছে আর কে হচ্ছে যে মোক্ষ চাইছে। এটা হচ্ছে, এটা কোথা থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে? সেটা হচ্ছে অনুভূতির রাজ্য, যেটা হচ্ছে কারণ শরীর যেটা আছে ওখানে তৈরি হচ্ছে। তো সেখানেই হচ্ছে যে আমাদের যে প্রকৃতি আঁখি ঠেরে দিয়েছে। প্রকৃতি তো একবার অজ্ঞান করে আঁখি ঠেরেছে, কিন্তু বাকি যে আঁখি ঠাড়াটা সেটা হচ্ছে যে জীবাত্মা যে আছে, হ্যাঁ, সে অজ্ঞানতার দ্বারা যে কাঁচা আমিটা তৈরি করছে, যে সংস্কারগুলো তৈরি করছে, বাকি আর প্রকৃতিকে আঁখি ঠেরতে হচ্ছে না। সে হচ্ছে নিজেই হচ্ছে যে সে অজ্ঞানের দ্বারা চালিত হয়ে সে হচ্ছে জন্ম মৃত্যু যে চক্র যেটা আছে সেটার মধ্যে পড়ছে। আর এখানে হচ্ছে যে সুখ দুঃখ যেটা বলে থাকি, সেটা সুখ দুঃখ আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু যোগীর দৃষ্টিতে হচ্ছে যে সমস্তটাই হচ্ছে যে দুঃখ। যা কিছু আমাদের এক্সপিরিয়েন্স, প্রত্যেকটাই হচ্ছে দুঃখ। যে মনের সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগ যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে দুঃখকর। ইয়েহি সংস্পর্শজা ভোগা দুঃখ ইয়োনে এবাতে আদ্যন্ত বন্ত কন্তয় নতেষু রমতে বুধা। তা ভগবান এটা বলেছেন। আর আর এমনিতেও যোগসূত্র সেখানে বলছে যে যে পরিণামও দুঃখ আছে, তাপও দুঃখ আছে, সংস্কারও দুঃখ আছে। আর গুণ যেগুলো আছে একে অপরের অবিরোধী। তা অবিরোধী মানে হচ্ছে যে তিনটেরই এক্সিস্টেন্স একসাথেই থাকে, নইলে এই যে আমাদের যে দ্বৈত জগৎ যেটা আছে, যার মাধ্যমে আমাদের ভোগ হয়, তা সেটা এক্সিস্টেন্স থাকতেই পারতো না। তিন গুণ দিয়ে তৈরি হচ্ছে। সত্ত্বগুণ সেটা হচ্ছে প্রকাশ করছে, আর আর হচ্ছে যে তমগুণ সেটার এক্সিস্টেন্স দিচ্ছে, স্থিরতা দিচ্ছে, জড়ত্ব দিচ্ছে, সেটারও দরকার আছে। আর যে রজগুণ যে আছে সেটা সেটা সেক্ষেত্রে সে প্রবৃত্তি বা নানাত্ব বা একটা চেঞ্জ যেটা আনছে, হ্যাঁ, তা সেটা হচ্ছে যে রজগুণ দিচ্ছে। তা তিন গুণের যে খেলা সেটা চলছে। আর আর এটার মাধ্যমে যোগী কি দেখছেন যে সমস্ত কিছু যেগুলো আছে সেখানে পরিণাম দুঃখ আছে, তাপ দুঃখ আছে, সংস্কার দুঃখ আছে। গুণবৃত্তি অবিরোধ হচ্ছে দুঃখম এব সর্বম বিবেকিনঃ। পরিণাম তাপ সংস্কার দুঃখই গুণবৃত্তি অবিরোধ হচ্ছে দুঃখম এব সর্বম বিবেকিনঃ। বিবেকীদের কাছে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে যে দুঃখময়। সেই জন্য কারো মনে হতে পারে যে এটা তো সুখকর, সুখকর আপাত দৃষ্টিতে মনে হয়। তা দেখবেন অনেক পশু নিজেদের জীবনযাপন করে, তাদের কাছে মনে হয় ওটা খুব সুখকর। হ্যাঁ, গোয়ালে গরুগুলো আছে কীভাবে আছে, তাদের কাছে মনে হচ্ছে ওটা হচ্ছে সুখকর। তা প্রত্যেক জীব যখন অজ্ঞানের মধ্যে আছে, মায়ার যখন কবলে আছে, মায়ের যখন প্রভাবে আছে, তখন সব কিছু সুখকর বলেই মনে হয়। হ্যাঁ, যেটা দুঃখকর সেটাকে সুখকর বলা হয়। যেটা হচ্ছে যে যেটা হচ্ছে অনিত্য বস্তু সেটাকে হচ্ছে নিত্য বস্তু বলে মনে হয়। যেটা হচ্ছে অসুচি সেটা সূচি বলে মনে হয়। এই যে শক্তির প্রভাবে সেটা মনে হচ্ছে
যেটা অনিত্য সেটাকে নিত্য বলে মনে হচ্ছে, যেটা হচ্ছে অসুচি সেটা হচ্ছে সূচি বলে মনে হচ্ছে, যেটা দুঃখকর সেটা হচ্ছে সুখকর বলে মনে হচ্ছে। আর যেটা হচ্ছে যে অনাত্মা, সেটাকে আত্মা বলে মনে হচ্ছে। তো এটা যে শক্তির প্রভাবে মনে হচ্ছে তাকে আমরা বলছি যে অবিদ্যা শক্তি। তো অবিদ্যা শক্তি, সেই অবিদ্যা শক্তির প্রভাবে এই যে জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, এই তিনটের জন্ম আমাদের হচ্ছে। এটা রিলেটিভ, যার জন্ম আছে তার মৃত্যু আছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, তার মানে কি এটা হচ্ছে প্রকৃতির প্রোডাক্ট। এটা হচ্ছে প্রকৃতির প্রোডাক্ট, আর প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল। তারপর এর বাস্তবিক এর অস্তিত্ব নেই, যেটা স্বামীজি বলছেন। তা বাস্তব মানে পারমার্থিক। আর যদি বলেন তার ব্যবহারিক সত্তা অস্তিত্ব তো আছেই। তো আমাদের তিনটে যে সত্তা আছে, প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা, পারমার্থিক সত্তা, না তিনটে জানতে হবে। তা বেদান্ত যখন বলছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মিথ্যা বলতে অনেকে ভাবছে যে অলিক। তা বেদান্ত সেটা বলছেন, বলছেন ব্যবহারিক সত্তা আছে কিন্তু এর পারমার্থিক সত্তা নেই। পারমার্থিক সত্তা যেটা, সেটা হচ্ছে তিন কালে তিন অবস্থায় থাকবে, তার এক্সিস্টেন্স, তার যে অবস্থান, তার যে স্থিতি, একটা বস্তু যে আছে সেটা এখন আছে, আর যদি তার পরের মুহূর্তে না থাকে, ভূতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, বা জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা, এই তিন অবস্থা কোনো একটা সময়ে আছে, কোনো একটা সময়ে নেই, সেটাকে মিথ্যা বলে দিচ্ছে। কারণ যে বস্তুটা সত্য বস্তু, তার সত্তা হচ্ছে যে সবসময় তিন কালে তিন অবস্থায় সেটা কিন্তু সবসময় থাকবে। আর সেটাই হচ্ছে লক্ষ্য, আর সেটাই হচ্ছে আমাদের স্বরূপ। সেটা অন্য কিছু হলে সেটাকে লোকে না করতে পারতো, কিন্তু যেটা হচ্ছে আমাদের স্বরূপ, সেটাকে কী করে ছাড়া যায়? নিজের স্বরূপকে কেউ ত্যাগ করতে পারে না, আর নিজের স্বরূপকেই জানতে হবে। আর নিজের স্বরূপকে হচ্ছে পূর্ণ স্বরূপ। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এব অবশিষ্যতে। তা হচ্ছে যে কারণ ব্রহ্ম, পূর্ণমদঃ পূর্ণমিদম, যেটাকে এই বলছি সেটা হচ্ছে কার্য ব্রহ্ম। ওটা হচ্ছে পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ। পূর্ণ থেকেই পূর্ণ হচ্ছে যে উদ্ভূত হচ্ছে। আর পূর্ণ থেকে পূর্ণ উদ্ভূত হলে পূর্ণই পড়ে থাকে। এটা হচ্ছে পূর্ণের ক্যালকুলেশন, যে পূর্ণ থেকে আপনি পূর্ণ যদি সরিয়ে নেন, সাধারণত একটা জিনিস থেকে কিছুটা অংশ সরিয়ে নিলে সেটা কম পড়ে যায়, কিন্তু এখানে কম পড়ার কোনো স্কোপ নেই। তো এটাই হচ্ছে যে ব্যাপার। তো যাই হোক, যে পারমার্থিক সত্তা, তাহলে সেটা ব্যবহারিক সত্তা হচ্ছে কি করে? কারণ জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এটা বুঝতে গেলে তখন বুঝতে হবে যে এর অস্তিত্ব নেই কিন্তু দেখাচ্ছে। এটা কিসের জন্য দেখাচ্ছে? তখন হচ্ছে মায়া শক্তির খেলা। মায়া শক্তি, তার যে আবরণী শক্তি আছে এবং তার যে বিক্ষেপ শক্তি আছে, তার দ্বারা এটা হচ্ছে মনে হচ্ছে। তা মায়া হচ্ছে একদিকে মোহিত করে রাখছে, আরেকদিকে তিনি হচ্ছেন যে কৃপা করছেন, কৃপার দ্বারা হচ্ছে যে জ্ঞান তিনি হচ্ছে তৈরি করছেন। আর জ্ঞানের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে কেউ এসে কিছু করে দেবে, এটা আশা করাটা ভুল কথা। প্রথমে হচ্ছে যে নিজের কৃপা হচ্ছে যে নিজেকে মানে নিজের ওপর দিতে হবে। নিজেকে যদি নিজে কৃপা না করে, অন্যকে কৃপা করবে। আর কৃপাটা কীরকম আসবে? প্রথম দিকে যে আমার বেসিক ইন্টেনশন জীবনের কী, বেসিক ইন্টেনশন, বাকি কী করছে সেগুলো হচ্ছে যে খুব হালকা ব্যাপার, কিন্তু বেসিক ইন্টেনশন ভেতর থেকেই হচ্ছে যে একদম ভেতরে, মানে আপনার যেখান থেকে কন্ট্রোল রুম, তা সেখানে যদি গণ্ডগোল থাকে, আপনি ওপরটার কত চেঞ্জ করবেন, তাই না? মাটির মধ্যে যদি অসংখ্য আগাছার বীজ থাকে, আপনি শুধু ওপরটাকে পরিষ্কার করছেন, আগাছা জন্মাচ্ছে আর আপনি ছিঁড়ে ফেলছেন, কিন্তু সেখানে হয়তো লক্ষ কোটি আছে, লেয়ার পর লেয়ার আগাছার বীজ। তা সেগুলোকে তো না সরালে হবে না। এখানেও তাই, যে আমাদের প্রবলেমটা আমরা যখন বাহ্য জগতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভোগ রূপে। তা ভোগ মানে যে তাতে আসক্তি যে জন্মাচ্ছে, সেটাই মেনলি প্রবলেম। বা তাতে আসক্তি মানে কি খুব ভালো লাগছে বা খুব খারাপ লাগছে, রাগ, অনুরাগ, দেশ, এটা হচ্ছে মেন প্রবলেম। কিন্তু সেটা কোথা থেকে এলো? সেটা সংস্কার থেকে আসছে। সংস্কারটা কোথা থেকে আসছে? সংস্কারটা হবে এলো কেন? চিত্তবৃত্তি থেকে সংস্কার আসছে। হ্যাঁ, তা আর সেই চিত্তবৃত্তি বা সংস্কার, তা সেটা কোথা থেকে এলো? তা সেটা আসছে হচ্ছে যে আমাদের বেসিক যে ইন্টেনশন, মানে তারও যে সূক্ষ্ম বীজ, সেই সংস্কারের যে সূক্ষ্ম এসেন্স যেটা আছে, সেটা হচ্ছে যে আমাদের কারণ শরীরে থাকছে। কারণ শরীর মানে যেটা সুষুপ্তির শরীর, সেটাও আছে। সেটা আছে, তারও তো কিছু এক্সপিরিয়েন্স তো হয়। জাগ্রত অবস্থায় খুব স্ফুট এক্সপিরিয়েন্স হয়। স্ফুট মানে হচ্ছে যে সেটাকে আমরা খুব বুঝতে পারি, সেটা সবাই জানে, এটা তো কাউকে বোঝাতে হয় না। স্বপ্ন হচ্ছে যে যথেষ্ট স্ফুট আমরা বুঝতে পারি, যে আমাদের স্বপ্ন অবস্থা আছে, জাগ্রত অবস্থা আছে, কিন্তু সুষুপ্তি অবস্থাটা, যেটাকে ড্রিমলেস স্লিপ বলি, যেখানে স্বপ্ন থাকে না, তা সেটা অনেকে হয়তো বুঝতে পারে না।
কিন্তু সেই সময়ে আমি আছি কি নেই সেই জ্ঞান থাকে না, কিন্তু যদি সাত্ত্বিক সেই সুষুপ্তি হয় তখন হচ্ছে যে আমি খুব সুখে ঘুমিয়েছিলাম, তো এরকম একটা আমাদের বোধ হয়, একটা স্মৃতি হয়। আর স্মৃতি আমরা জানি যে কোনো স্মৃতি সেটা হচ্ছে চিত্তবৃত্তিতে কী হয়, স্মৃতি সেটা সংস্কার হিসেবে থাকে। তা সেটা চিত্তবৃত্তিটা হয়েছিল বলে তো স্মৃতি থাকে। তার মানে কি আমাদের সেখানেও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, 3 রাজ্যে আমরা এক্সপিরিয়েন্স আমরা করছি। কিন্তু যে সূক্ষ্ম শরীর যেটা আছে, যেটা স্বপ্নে বেশি আমরা অ্যাক্টিভ দেখতে পাই, আর হচ্ছে যে সুষুপ্তি অবস্থায় কারণ শরীরকে আমরা অ্যাক্টিভ দেখতে পাই। 3 শরীর সবসময়ই চলছে, সবসময় কাজ করছে, কিন্তু ওই সময় আমরা তার পরিচয়টা পাচ্ছি। তাই যে কারণ শরীর আছে সেটা কিন্তু সেটা সবারই কারণ, কজাল বডি বলা হচ্ছে, সেটা সবারই কারণ, সূক্ষ্ম শরীরের কারণ, স্থূলেরও কারণ। কারণ শরীর থেকে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীর, আর স্থূল শরীরে আমাদের যখনই জন্ম হলো, স্থূল শরীরের জন্মটাই কেন হলো, এটাই হচ্ছে প্রথম প্রশ্ন, যে স্থূল শরীরটা হলো কেন, এর কারণটা কি? সূক্ষ্ম শরীর, আচ্ছা সূক্ষ্ম শরীর তার কারণটাই কারণ শরীর। আচ্ছা কারণ শরীর থেকে সূক্ষ্ম শরীরের জন্ম হলো কেন? কারণ সে হয় ভোগ চাইছে, নইলে মোক্ষ চাইছে, এই দুটো কারণেই হয়। হ্যাঁ, তাই সে ভোগ বা মোক্ষ যে আছে সেটা চাইছে কেন? তা সেটা হচ্ছে অজ্ঞান থাকার জন্য, অজ্ঞান থাকার জন্য। তা এবার অজ্ঞান কি, তার জন্য অন্য আলোচনা আমরা অনেক আগে করেছি। তা সেই যেটা আছে সেটা অনির্বচনীয়, ব্রহ্মশক্তি বলছি, সেটাই 3 গুণ। আর বেদান্তে বলছি যে ব্রহ্ম হচ্ছে যে সেই পারমার্থিক সত্তা, একটাই সত্তা আছে, অনন্ত সত্তা আছে, এই নয় যে 2 কিছু আছে, এই কিংবা দ্বিতীয়ম যেটাকে বলছে। হ্যাঁ, সেটা হচ্ছে পারমার্থিক সত্তা, সেটা সবসময় আছে, সেটা জাগ্রত অবস্থাতেও আছে, স্বপ্ন অবস্থাও আছে, আর হচ্ছে যে সুষুপ্তি অবস্থাতে আছে। সবসময় হচ্ছে যে 3 অবস্থার হচ্ছে বিচার করতে হবে, যার জন্য মনন আমরা করে যাচ্ছি যে 3 অবস্থা কার অবস্থা যখন বলছি সেটা হচ্ছে কার অবস্থা। তা 3 অবস্থা যার, তিনি হচ্ছেন যে সেই একম অদ্বিতীয়ম যেটা আছে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, সেই 3 অবস্থা হচ্ছে সেই চৈতন্য সত্তার। সেই চৈতন্য সত্তাতে সেখানে হচ্ছে যে এই যে ত্রিপুটি যেটা আছে, হ্যাঁ, যেটা হচ্ছে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, হ্যাঁ, ধ্যাতা ধ্যেয় ধ্যান, এগুলো সব ত্রিপুটি বলে। প্রমাতা, প্রমিতি, প্রমেয়, এগুলো সব হচ্ছে যে ত্রিপুটি। তা সেই ত্রিপুটি হচ্ছে যে যখন এই প্রকৃতির সঙ্গে উপাধিযোগে যুক্ত হয় তখন এটা হচ্ছে যে থাকে ত্রিপুটি। আর নইলে যেখানে পারমার্থিক সত্তা আছে সেখানে কিন্তু এই যে ত্রিপুটির যে ভেদ যেটা আছে সেটা থাকে না। তা জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এর হচ্ছে পারমার্থিক অস্তিত্ব নেই, কারণ পারমার্থিক অস্তিত্ব যেখানে থাকে, হ্যাঁ, সেখানে হচ্ছে এই 3টে জিনিস থাকে না। এই 3টে জিনিস থাকে না, 3টে জিনিস এক হয়ে যায়, কারণ 3টে জিনিস হচ্ছে যে একই জিনিস, হ্যাঁ, 3 রূপে প্রতীত হচ্ছে। কিসের জন্য? মায়া শক্তির জন্য। যে পারমার্থিক সত্তা আছে সেটা জগৎ রূপে প্রতীতি তার হচ্ছে, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে যে মায়া শক্তির জন্য। মায়া শক্তি সেটাকে 3 গুণ বলছে। আর 3 গুণের জন্য হচ্ছে যে আমরা জগতে নানাত্ব দেখতে পাচ্ছি, অপূর্ণতার বোধ আসছে, যেটা পূর্ণমাদ পূর্ণমিদম বললাম, হ্যাঁ, সেটা অপূর্ণতার সেটা বোধ জন্মাচ্ছে। আর সে নিজের যে আসল সত্তা ছেড়ে প্রতিবিম্বিত যে সত্তা যে আছে, কোথায় প্রতিবিম্বিত হচ্ছে? চৈতন্য সত্তা। কারণ জ্ঞান হওয়ার একটাই উপায়, দেখেন জগতে 2টো সত্তা আমরা সাধারণভাবে ধরতে পারি। একটা হচ্ছে চৈতন্য সত্তা, যেটার মধ্যে বোধ শক্তি আছে। সাধারণভাবে বুঝতে গেলে কি, যে এই টেবিলটার বোধ শক্তি নেই, আমার হচ্ছে বোধ শক্তি আছে। তাই বোধ শক্তিটা কিসের জন্য হচ্ছে? হ্যাঁ, সেটা হচ্ছে চৈতন্য তত্ত্বের জন্য হচ্ছে। চৈতন্য তত্ত্ব যখন এই যে আমাদের বুদ্ধি যেটা সাত্ত্বিক মেনলি প্রকৃতির সত্ত্বগুণ দিয়ে তৈরি, তা সেটা প্রতিবিম্বিত হয়ে আমাদের অহংকার যেটা আছে, ইগো যেটা আছে, সেটা তৈরি হচ্ছে। সেটা কি আমরা এখানে জ্ঞাতা বলছি। জ্ঞাতা কি? যে জ্ঞাতা হচ্ছে যেটা হচ্ছে যে কর্তা ভোক্তা বলে বোধ করছে, যে জ্ঞানটাকে আত্মসাৎ করছে আমি বলে, সেটাই হচ্ছে ভোগ। যে কোনো ভোগ মানে কি? সেটা হচ্ছে জ্ঞান। আপনি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যেগুলো আছে জগতে, খাওয়া দাওয়া, দেখা, অন্য কিছু, ভালো কিছু শোনা, এটা চাই এটা চাই না, যা কিছু করছি, যদি জ্ঞান না হতো কোনো ভোগই হতো না। তা জ্ঞান হচ্ছে বলেই হচ্ছে ভোগ হচ্ছে। আর জ্ঞান হওয়ার হচ্ছে একটাই উপায়, আর সেটা কি? সেটা হচ্ছে চিত্তবৃত্তি রূপে, অন্তঃকরণ রূপে। আর অন্তঃকরণ কি? মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই 4টে জিনিস আছে বলে, আর সেই 4টে জিনিসটা কি? প্রকৃতি। যে অহংকার যেটাকে ইগো যেটাকে বলছি, সেটা হচ্ছে জ্ঞাতা। আর জ্ঞেয় কি? সে প্রকৃতির হচ্ছে যে নানা বস্তু আমরা যেটাকে দেখছি, সাধারণত স্থূল বস্তুই আমরা বেশি ভোগ করি বা বোধ থাকে স্থূল বস্তুর ভোগ বলে।
আর সূক্ষ্ম বস্তু যে আছে তন্মাত্র থেকে শুরু করে অব্যক্ত প্রকৃতি অবধি, যোগের দৃষ্টিতে সবটাই হচ্ছে সূক্ষ্ম বস্তু। তা সূক্ষ্ম বস্তু যেটা আছে, তা মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো সূক্ষ্মের মধ্যে হচ্ছে যে পড়ে যায়। তা সেগুলো বিষয় হতে পারে, সেগুলো ধ্যেয় বিষয় হতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে যে এই জ্ঞানের যেটা করণ, যে জ্ঞান যেটা হচ্ছে কার মাধ্যমে জ্ঞানটা হচ্ছে, তা জ্ঞানটা হচ্ছে যে অহংকার সারই বোধ হচ্ছে, যে আমি এটাকে জানছি, এই বিষয়টাকে জানছি। আর বিষয়টা কি, সেটা হচ্ছে যে প্রকৃতির স্থূলরূপ। মনটা কি, সেটাও প্রকৃতির স্থূলরূপ। মন বুদ্ধি চিত্ত অহংকার সেটাও প্রকৃতি। যা কিছু আমরা অনুভব করছি এই বলে, আমি বলে যেটাকে অনুভব করছি, আমিটাকে, হ্যাঁ, সেটা হচ্ছে মেনলি প্রকৃতি, কিন্তু সেখানে চৈতন্য ভাস আছে। নাহলে আমি বলে যে বোধ, হ্যাঁ, তা সেটা হতো না। তা আমাদের যে বোধ যেটা হচ্ছে প্রতিবোধ বিহিতম মতম অমৃতত্বম হি বিন্দাতে, তা যে বোধ যেটা হচ্ছে, প্রত্যেকটা যে বোধ যেটা হচ্ছে, সেই বোধের মধ্যে কিন্তু তিনি আছেন। যেখানেই প্রকৃতি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে তিনি আছেন, সবটা জড়িয়ে রয়েছে, এবং সেটাকে হচ্ছে যে আলাদা করতে হবে। এসে সর্বেষু ভূতেষু গূঢ় আত্মনা প্রকাশতে, হ্যাঁ, দৃশ্যেতু অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবিহি। তা সেখানে সেই সূক্ষ্ম যে জিনিস যেটা আছে, হ্যাঁ, তা সেটাকে বুঝতে গেলে বুদ্ধিকে সূক্ষ্ম করতে হয়। আর সে সূক্ষ্ম করার উপায়, সেটা তো সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। আর তারপর হচ্ছে মনন, শ্রবণ মনন নিধ্যাসন করতে হবে, যে কোনটা হচ্ছে যে দ্রষ্টা, কোনটা হচ্ছে দৃশ্য, বা স্বামী যেখানে অন্যভাবে সেটাকে বলছেন, একই ধরনের আলোচনা সে বিভিন্নভাবে আমরা দেখতে পাই। এখানে বলছেন যে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, যে ত্রিপুটি যেটা উঠছে, যেটা জ্ঞাতা যেটাকে আছে, এই ত্রিপুটির লয় করতে হবে। ত্রিপুটির লয় কী করে হবে, ত্রিপুটি আছে কোথায়? যদিও আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞেয় বস্তু, জ্ঞেয় যেটাকে আমরা জানছি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, আর সেটা যতক্ষণ না চিত্তবৃত্তিরূপে আসে, বাহ্য বস্তুকে আপনি ডাইরেক্টলি গ্রহণ করতে পারেন না। আপনি খাবারটা খাচ্ছেন, কিন্তু তার যদি সেন্সেশন না হতো, অনেকে জিভে হয়তো কোনো টেস্ট পায় না, টেস্ট বাট কিছু নেই, সে খাবার খাচ্ছে, খাবার পেটে যাচ্ছে, কোনো সেন্সেশন হচ্ছে না। অনেকের চোখ আছে বা নেই, সে হয়তো দেখতে পাচ্ছে না। আর দেখতে না পেলে অনেকে কী করছে, এখন সেই যন্ত্র বেরিয়ে গেছে ক্যামেরার মতো, সে ডাইরেক্টলি সেই বাইরে থেকে যন্ত্রটা কী করছে, সেন্সারের মাধ্যমে ডাইরেক্টলি ব্রেনে ইনফরমেশনটা পাঠিয়ে দিচ্ছি। মেন হচ্ছে তো এই চক্ষুটা তো ইন্দ্রিয় গোলক, ইন্দ্রিয় তো আছে ভেতরে, তাই যদি না থাকতো তাহলে যারা শুনতে পারে না, বধির, বা যারা দেখতে পাচ্ছে না, ভবিষ্যতে আরও এরকম আরও সফিস্টিকেটেড যন্ত্র বেরিয়ে যাবে, যেটা মানুষের যে ইন্দ্রিয় শক্তি আছে সেগুলো বৃদ্ধি করতে সাহায্য করবে। বা যারা এরকম কোনোভাবে তাদের হচ্ছে চোখ, যে দর্শন ইন্দ্রিয় বা শ্রোতেন্দ্রিয় যেগুলো আছে, সেগুলো হয়তো ভালো কাজ করছে না, তখন সে যন্ত্রের সাহায্যে সে তো ইনফরমেশান নিচ্ছে। চোখের এই কাজটা কি, মেনলি হচ্ছে ক্যামেরার মতো, সে হচ্ছে ইনফরমেশান কালেক্ট করছে, নিয়ে ব্রেনে পাঠাচ্ছে। তা এবার ব্রেনে হচ্ছে যে ব্রেনের মাধ্যমে হচ্ছে যে মন বুদ্ধি যেগুলো আছে সেগুলো কাজ করছে, কিন্তু সেটা আলটিমেট ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয় হচ্ছে আরও সূক্ষ্ম শরীরে, ব্রেন হচ্ছে স্থূল শরীরে, সেটা হেল্প করছে। জগতে স্থূল বস্তু কিছু ভোগ করতে গেলে স্থূল জিনিসের হেল্প লাগে। তার মানে স্থূল জিনিসটাই যে সেই যন্ত্রটা হয়ে গেলো তা নয়। সেই দূরের কোনো গ্রহকে দেখতে গেলে আপনার দূরবীন লাগে, সূক্ষ্ম কোনো জিনিসকে দেখতে গেলে, ব্যাকটেরিয়া বা অন্য কিছু, তখন হচ্ছে যে আপনার হচ্ছে মাইক্রোস্কোপ লাগে, খালি চোখে দেখতে পাচ্ছেন না। তা মাইক্রোস্কোপের মাধ্যমে আপনি দেখছেন, তার মানে এই নয় যে মাইক্রোস্কোপটা আপনার চোখ হয়ে গেল, তার পিছনে অন্য কেউ আছে। তেমনি এই যে চোখ, আমরা যেটাকে ইন্দ্রিয় বলছি, দর্শন ইন্দ্রিয়, এটা হচ্ছে ইন্দ্রিয় গোলক, এর পিছনে হচ্ছে যে অন্য হচ্ছে একজন আছেন, বা একটা যে সত্তা যেটা আছে, সে হচ্ছে যে অনুভব করছে ইন্দ্রিয়ের মাধ্যমে। তো ইন্দ্রিয় হচ্ছে যে করণ, তার মধ্যে আর সেটা কী করছে, সেটা হচ্ছে যে প্রমাণ যে আছে, প্রত্যক্ষ, অনুমান, আগম, এই তিনটে হচ্ছে মেন, উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি, এইসব যে প্রমাণ যেগুলো আছে সাধারণভাবে আপনি দেখছেন, বা আমাদের যেটা সাধারণভাবে বোঝা, যে ইন্দ্রিয় সন্নিকর্ষ যখন হচ্ছে, তখন আমরা হচ্ছে জানছি, কোনো কিছুকে জানছি। তা সেইভাবে হচ্ছে যে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে অনুমান জ্ঞানও আমরা সাধারণভাবে জানি, যে শাস্ত্রের উদাহরণ দেয়, পর্বতে ধূম আছে, ওটা দেখে অগ্নির সঙ্গে হচ্ছে যে ধূমের যে রিলেশন, সেটা আমরা আগে থেকেই জানি। যেখানে ধূম থাকে সেখানে অগ্নি থাকে, ওখানে ধূম আছে, অবশ্যই অগ্নিটা দেখা যাচ্ছে না, তখন হচ্ছে যে অগ্নির সম্বন্ধে আমরা একটা জেনারেল
হচ্ছে কমেন্ট করছি যে এখানে অগ্নি আছে। খুব স্পেসিফিক করতে পারছি না, স্পেসিফিকটা প্রত্যক্ষ হয়। প্রত্যক্ষ হচ্ছে সব থেকে স্ট্রং। অনুমানের ক্ষেত্রে প্রত্যক্ষ লাগে, অন্তত ধোঁয়াটাকে তো দেখতে হয়, তো সেটাও লাগে। আর আগম হচ্ছে যে সূক্ষ্ম ব্যাপার, হচ্ছে যে প্রমাণ। আর সেটাও আগম প্রমাণ মানে এই নয় যে কেউ ওটা লিখে ওটা বলে দিয়েছে, সেখানে হচ্ছে যে সেটা হচ্ছে যে এই শুদ্ধ মনের দ্বারাই যে জ্ঞানটা হয়, হ্যাঁ, সেটাই আগম প্রমাণ। হ্যাঁ, তা শুদ্ধ মনের যে জ্ঞান সেটা হচ্ছে আগম প্রমাণ বলছি। কিন্তু সেটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে যে পরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান হচ্ছে যে যখন এই জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই তিনটে যখন থাকছে না, ত্রিপুটি যখন লয় হচ্ছে, তা কখন লয় হয়? যখন অন্তঃকরণ থাকে না। তার মানে কি, এই জগতে কোনো কিছু ভোগ করতে গেলে তখন হচ্ছে যে এই তিনটে যে ত্রিপুটি যে আছে, আমরা ত্রিপুটির ব্যবহার করছি, ত্রিপুটির ব্যবহার করছি। এখানে জ্ঞাতা যে আছে, যেটা হচ্ছে কর্তা ভোক্তা, হ্যাঁ, যে হচ্ছে জ্ঞানের আশ্রয়, তা সে কী করছে? সে হচ্ছে যে জ্ঞান যেটা কাছে আত্মসাৎ করছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যেগুলো হচ্ছে যে আসছে আমাদের মনে, সেগুলো সে আত্মসাৎ করছে। সেটা হচ্ছে যে জ্ঞাতা। আর জ্ঞেয় কি? জ্ঞেয় হচ্ছে যে প্রকৃতি তত্ত্ব যেগুলো আছে, প্রকৃতি তত্ত্ব যেগুলো আছে, সাংখ্য যোগে সেখানে বলছে যে 24 তত্ত্ব যে প্রকৃতির যেগুলো আছে, তা সেগুলো স্থূল সূক্ষ্ম কারণ লেভেলে যেগুলো প্রকৃতি আছে, প্রকৃতি কি জানে? প্রকৃতি বিষয় হতে পারে। আর চৈতন্য তত্ত্ব হচ্ছে যে অ্যাবসলিউট বিষয়ী। আর মাঝখানে যেগুলো বিষয়ী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপেক্ষিক বিষয়ী। সেগুলো কোনো সময় বিষয় হচ্ছে, কোনো সময় বিষয়ী হচ্ছে। যেমন বাহ্য যে জগৎ যেটা আছে, সেটা হচ্ছে বিষয়। একে দেখছে কে? ইন্দ্রিয় গোলক। দ্রষ্টাকে ইন্দ্রিয় গোলক চক্ষু, সে তখন দ্রষ্ট হচ্ছে। কিন্তু চক্ষু হচ্ছে যে বিষয় হয়ে যায় কার সাপেক্ষে? মনের সাপেক্ষে। তখন মন হচ্ছে যে দ্রষ্টা, আর দৃশ্যকে তখন হচ্ছে যে চক্ষু। কিন্তু মনও দৃশ্য হয়ে যায় তখন দ্রষ্টাকে বুদ্ধি। আবার বুদ্ধিও দ্রষ্ট হয়ে তার সাপেক্ষে অন্য কেউ হচ্ছে যে দ্রষ্টা আছে। আর আলটিমেট দ্রষ্টা হচ্ছে, আলটিমেট দোষটা কি? আলটিমেট দোষটা হচ্ছে যে চৈতন্য তত্ত্ব। তারপর আর কিছু নেই, হ্যাঁ, সেটা হচ্ছে শেষ। সাকাশটা সাপার আগেতেই। তা জ্ঞেয় কি? যেটাকে বিষয় করা যাচ্ছে, আর যেটাকে বিষয় করা যায় সেটা হচ্ছে জড়তত্ত্ব, সেটা হচ্ছে প্রকৃতি তত্ত্ব, সেটা হচ্ছে চৈতন্য তত্ত্ব নয়, সেটা আমার স্বরূপ নয়। আর যেটা আমার স্বরূপ নয়, যেটা প্রকৃতি তত্ত্ব, সেটাকে ত্যাগ করা যায়। কারণ আমি পূর্ণ হিসেবে আছি, আমার প্রকৃতিকে দরকার নেই, আমি ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল। আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই যে ওর উপর ডিপেন্ডেন্ট থাকবো। প্রকৃতি হচ্ছে পুরুষের উপর ডিপেন্ডেন্ট, চৈতন্য তত্ত্বের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু চৈতন্য তত্ত্ব হচ্ছে প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট নয়। প্রকৃতি না থাকলেও চৈতন্য তত্ত্ব থাকে, তাই না? আমরা ভাবছি যে প্রকৃতি তত্ত্বই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমার শরীরটা সব থেকে ইম্পর্টেন্ট, আমার মন বুদ্ধি এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো না থাকলেও হচ্ছে, শুধু চৈতন্য থাকলেই, চৈতন্য তত্ত্ব থাকলেই হয়। কারণ চৈতন্য তত্ত্ব হচ্ছে অধিষ্ঠান, তার উপরে মায়া শক্তির জন্য যে এই যে মন বুদ্ধি অন্যান্য তত্ত্ব যেগুলো দেখছি, প্রকৃতির বিভিন্ন তত্ত্ব যেগুলো দেখছি, মন বুদ্ধি চিত্ত অহংকার তন্মাত্র বা পঞ্চমহাভূত বা প্রকৃতির যত ব্যাকৃতি যা কিছু দেখছি স্থূল সূক্ষ্ম কারণ লেভেলে, সেটা কোথায় হচ্ছে? সেখানে হচ্ছে অধিষ্ঠানে হচ্ছে। অধিষ্ঠানটা হচ্ছে চৈতন্য তত্ত্ব। আর অধ্যস্থ যেটা আছে সেটা হচ্ছে সে প্রকৃতির যে তার যে আবরণ শক্তি আছে, বিক্ষেপ শক্তি আছে, তার জন্য এরকম মনে হচ্ছে, মনে হওয়া, প্রতীতি হওয়া। তা পারমার্থিক সত্তায় এক রকমের জ্ঞান হয়, ব্যবহারিক সত্তায় আর এক রকমের জ্ঞান হয়। জগতে আমরা যখন আছি তখন ব্যবহারিক সত্তাকে দেখছি। তা ব্যবহারিক সত্তাকে সবাই একই রকমের দেখে। গাছটাকে সবাই হচ্ছে যে গাছই দেখে, যে জায়গা আছে সে জায়গাতেই দেখে। একটা লোক দেখছে তখন সে গাছটাকে হচ্ছে জানতে পারলো। অন্য লোক যখন দেখছে সেই গাছটাকে, আম গাছই দেখছে, সেই জায়গাতেই দেখছে, তাই না? যতগুলো লোক দেখবে, যদি তাদের চোখ বা ইন্দ্রিয়গুলো ঠিক থাকে, তাহলে সেই আম গাছটাকে আম গাছই দেখবে। আজকেও দেখলো, কালকে সকালেও দেখবে আম গাছটা ওই জায়গাতেই আছে। হ্যাঁ, কিন্তু প্রাতিভাসিক সত্তার ক্ষেত্রে হচ্ছে যে সেই রকম নয়। আর ব্যবহারিক সত্তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে সেটা হচ্ছে কমন, তার এক্সপিরিয়েন্সটা। পার্থবাসিক সত্তার ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। যেমন যখন রজ্জুতে সর্পভ্রম হচ্ছে আলো আধারিতে, তখন সবাই যে সেই রজ্জুকে সর্পই দেখবে, দড়িকে যে আলো আধারিতে সাপই বলে ভুল করবে, হ্যাঁ, সেটা কিন্তু হয় না। হয়তো 100 জনের মধ্যে হয়তো 60-70 জন বা 90 জন দেখলো, 10 জন কিন্তু ঠিকই দেখছে। আর একটা জিনিস কি, যখন আলো আসছে তখন হচ্ছে আলো নিয়ে এলো, তখন হচ্ছে যে 100 জন দেখছিল, প্রত্যেকের যে ভ্রম জ্ঞান ছিল, দড়িটাকে যে সাপ দেখছিল, সাপ নয়,
সাপের ধর্ম তাতে আরোপ করে দিয়েছে, দড়ির ওপরে আরোপ করে একটা বস্তুর ধর্ম অন্য বস্তুর উপরে আরোপ করে তখন তাকে অনুভব করছি যেটা নয়, তা সেটাও এক ধরনের তাতে ব্যবহারও হচ্ছে কিছু। সেই সাপ দেখে যেখানে সাপ নেই সেই সাপটা দেখে তার ভয় হচ্ছে, অন্য কিছু সমস্ত এক্সপিরিয়েন্স এরকমই হচ্ছে। এটা হচ্ছে প্রাতিভাসিক সত্তা, এটা প্রতীতি হচ্ছে। আর সেটা হচ্ছে যখন সেটা হচ্ছে যে বাধিত হচ্ছে, খণ্ডিত হচ্ছে সেই জ্ঞানটা, সর্বজ্ঞানটাতে খণ্ডিত হচ্ছে কখন, যখন আলো আনছে কেউ, আলো এনে যখন দেখলো তখন হচ্ছে খণ্ডিত হচ্ছে। আর একটা জিনিস কি, সেটা সবারই একের সঙ্গে যদি 10টা লোক যায়, সেখানে 4টা লোকের হয়তো ভ্রমজ্ঞান হতে পারে, কথার কথা বলছি, কিন্তু সবার যে হবে তার কোনো মানে নেই। সেটা হচ্ছে সাবজেক্টিভ। ব্যবহারিক জ্ঞানের ক্ষেত্রে সবারই, কিন্তু এই বিল্ডিংটা আছে, আমরা সবাই বিল্ডিংটাকেই দেখছি। কেউ দেখছে কেউ দেখছে না, তাই না? আলো আনলো তো বিল্ডিংটা অন্য কিছু দেখে ফেললো, সেটা নয়। তা ব্যবহারিক সত্তায় সেখানে যে আলো আছে, এখানে প্রবলেমটা কি, যে একটা ভ্রান্তি জ্ঞান হচ্ছে, কিন্তু ভ্রান্তি জ্ঞানের ক্ষেত্রে একটা অধিষ্ঠান অবশ্যই রয়েছে। অধিষ্ঠানটা হচ্ছে যে রজ্জু, জানতে হবে কোনটা অধিষ্ঠান কোনটা হচ্ছে অধ্যস্ত। অধিষ্ঠান হচ্ছে যে দড়িটা যেটা আছে, এবারে সেটাকে হচ্ছে সে আগে সাপকে দেখেছে, আর দড়ির সঙ্গে সাপের কিছু সামান্য মিল সে খুঁজে পাচ্ছে অন্তত আকারের দিক দিয়ে। আর আরও আধারিতে সেটাকে একটু কালচে বর্ণের বলে মনে হচ্ছে, সে মনে করছে যে সেটা হচ্ছে যে সাপ। তো এই প্রতীতি হচ্ছে। কিন্তু আলো আনলে এই জাগ্রত অবস্থায়, এই ব্যবহারিক জগতে যখন কেউ আলো আনছে তখন হচ্ছে সেই ভ্রমটা হচ্ছে দূর হয়ে যাচ্ছে তার। সেটা হচ্ছে প্রাতিভাসিক সত্তা। স্বপ্নের ক্ষেত্রেও তাই, সেটা হচ্ছে প্রতীতি হচ্ছে মাত্র প্রাতিভাসিক সত্তা। আর কিন্তু পারমার্থিক সত্তা সেটা কিন্তু 3 কালে 3 অবস্থায় থাকে। আর সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যে আমাদের যে জ্ঞাতা ভাব যেটা 3 অবস্থায় রয়েছে, জাগ্রত অবস্থায়, স্বপ্ন অবস্থায়, আর হচ্ছে সুষুপ্তি অবস্থায়। আর সেই 3টে ভাবে আমাদের জ্ঞাতা যেটা রয়েছে, এই 3টে জ্ঞাতাকে জানতে হবে। 3টি হচ্ছে যে উপাধি যোগে জ্ঞাতা তো রয়েছে, জ্ঞাতা একটা নয়, 3টে অবস্থায় 3 রকমের যে আমাদের অহং যেটা রয়েছে, ইগো যেটা রয়েছে। কারণ জ্ঞাতা হচ্ছে কর্তা ভোক্তা। জাগ্রত অবস্থায় আমি কথা বলছি, আপনি শুনছেন, এটাও একটা ভোগ, তাই না? তাই এখানে একটা জ্ঞাতা রয়েছে, সেটাকে বিশ্ব বা বৈশ্বনারও বলছি। আর হচ্ছে যে স্বপ্ন অবস্থায় তখন সে অন্তঃপ্রজ্ঞ হয়ে যাচ্ছে, এবং বাহ্য অবস্থায় তখন সে বহিঃপ্রজ্ঞ, বাইরের জিনিসকে সে জানছে। স্বপ্ন অবস্থায় নিজের মনের মধ্যে সে পুরো জগৎটাকে তৈরি করছে। নিয়ে সে হচ্ছে যে সেখানে সে জ্ঞাতা সাজছে, অন্যান্য যে বিষয় আছে সে তাকে বিষয় করছে, একটা অংশকে সে কর্তা ভাবছে। প্রকৃতির ক্ষেত্রে তো তাই। যখন আমাদের জাগ্রত অবস্থার ক্ষেত্রেও সে প্রকৃতির একটা অংশ, সে নিজেকে অহং বোধ করে সে হচ্ছে যে জ্ঞাতা সাজছে, আর প্রকৃতির অন্য জিনিসকে সে বিষয় করে সে জ্ঞেয় বলে জানছে। আর সেখানে জ্ঞান তার হচ্ছে যে প্রসেস, যেটা জানার যে বোধটাকে বলা হচ্ছে জ্ঞান। ওই বিষয়ের জ্ঞান, ওই বিষয়ে যে অজ্ঞানতাটা ছিল সেটা দূর হয়ে গেল চৈতন্যের আলোকে। সে তখন সেটাকে জানতে পারছে, বাহ্য বিষয়কে। চৈতন্য হচ্ছে যে কি, আত্মা। আর এই যে জ্ঞান যেটা বলছি, এই ত্রিপুটিতে যেটা জ্ঞানটা হচ্ছে প্রকৃতিগত জ্ঞান, ইনফ্যাক্ট এটা হচ্ছে অজ্ঞান। এটা হচ্ছে বন্ধনে ফেলে, জ্ঞানম বন্ধহ। তা সেই কি জ্ঞান, নিজেকে যে একটা জ্ঞাতা বলে বোধ করা, পারমার্থিক সত্তায় নয়, যে উপাধি যোগে যে 3 অবস্থায়, প্রকৃতি 3 অবস্থায়, স্থূল সূক্ষ্ম কারণ অবস্থায়, জাগ্রত অবস্থাটা স্থূল অবস্থায় ধরতে পারেন। স্বপ্ন অবস্থায় সেখানে মনই বেশি, সূক্ষ্ম শরীর বেশি অ্যাক্টিভ হচ্ছে। প্রাণময় মনোময় বিজ্ঞানময় কোষ। আর সেখানে এক রকমের ভোগ হচ্ছে, আর সেখানেও সে জগৎ তৈরি করে নিয়ে ভোগই করছে। আর ভোগটা হচ্ছে সবসময় চিত্তবৃত্তির মাধ্যমে, জাগ্রত অবস্থাতেই হোক বা স্বপ্ন অবস্থায় হোক। স্বপ্ন অবস্থায় সে অন্তঃপ্রজ্ঞ হয়ে অন্তর জিনিস, মনের জিনিস, সংস্কার থেকে সে তৈরি করছে বিভিন্ন জিনিস, আর নিয়ে সেটাকে সে অনুভব করছে। সে একটা ব্যক্তিত্ব সেজে অন্যান্য ব্যক্তিকে সে বস্তুরূপে দেখছে, একটা জ্ঞাতা সেজে অন্যগুলোকে জ্ঞেয় রূপে, সেখানে সে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যে আছে সে অনুভব করছে।
আর জাগ্রত অবস্থায় সে স্থূল জিনিসকে ভোগ করছে, বহিষ্প্রজ্ঞ হয়ে স্থূল জিনিসকে, স্থূল শরীরের মাধ্যমে। সেখানে স্থূল জিনিসকে ভোগ করতে গেলে স্থূল শরীর লাগে, সূক্ষ্ম জিনিসকে ভোগ করতে গেলে সূক্ষ্ম শরীর লাগে। আর যে বোধ যেটা হচ্ছে, ভোগ যেটা হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞান আকারে, সেটা চিত্তবৃত্তির আকারে। তার মানে কি, স্বপ্ন এবং জাগ্রত অবস্থায় সেখানে হচ্ছে জ্ঞাতা একজন থাকছে, যদিও সেটার কোয়ালিটি হচ্ছে ডিফারেন্ট, আলাদা আলাদা। জাগ্রত অবস্থায় তাকে একটা নাম দিচ্ছি যেহেতু তার অন্য রকমের রূপ, কারণ সেখানে আমরা লজিক্যালি বুঝতে পারি। স্বপ্নের ক্ষেত্রে এবং লজিক থাকে না, যদিও অনেক সময় থাকে না। আর কিন্তু মনে হয় যেন ওটা ঠিক। জাগ্রত অবস্থায় বলে মনে হলো কী করে একটা জায়গার লোক আরেকটা জায়গায় কী করে এলো, সেখানে টাইমের কোনো স্ট্রিক্ট ইয়ে নেই। সেটা স্বপ্নেই হতে পারে, জাগ্রত অবস্থায় কখনোই সম্ভব নয়। এমন অনেক কিছু অদ্ভুত ঘটনা স্বপ্নে ঘটে, সেখানে কোনো অনেক সময় লজিক কাজ করে না, কিন্তু স্বপ্নে সেটাকে ঠিক বলেই মনে হয়। তা সেখানে তো অন্য রকমের ইগো। তা যে সেটা কিন্তু জাগ্রত ইগো না, জাগ্রত ইগো হলে সে কিন্তু বলে দিত না এটা ঠিক মতো লজিক হচ্ছে না, এটা ঠিক নয়। সেখানে ইগোটা অন্য রকমের থাকে, সেটাকে তো ইজাস ইগো বলছে। সে তখন ওই ইগো নিয়ে সে হচ্ছে বোধ করতে থাকে। তবে একটা জিনিস কি, সে যা চিন্তা করে সেই অনুযায়ী হয়। মানুষের ক্ষেত্রে কি, স্বপ্নের উপরে কন্ট্রোল নেই, নিজের উপরে কন্ট্রোল নেই। কে তৈরি করছে সমস্ত জিনিস, এগুলো কে তৈরি করছে বা কোথা থেকে তৈরি হচ্ছে, তা সেটা জানতে হবে। সেই কন্ট্রোল, আর সমস্তটা জিনিসটা তৈরি হচ্ছে কোথা থেকে, সেই মন থেকেই। মনের একটা স্থূল দিক আছে, সূক্ষ্ম দিক আছে, কারণ দিক আছে। আমি যেটা বললাম, কারণ থেকে হচ্ছে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে হচ্ছে স্থূল। তৈরি মেন কে জিনিসটাকে তৈরি করছে, সেটা হচ্ছে কারণ শরীর, কারণ মন যেটাকে আছে। শরীর যেটাকে বলছি মন, সূক্ষ্ম শরীর, সেখানে মেনলি হচ্ছে অন্তঃকরণে থাকে মন, বুদ্ধি, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ হচ্ছে বুদ্ধি, মনোময় কোষ হচ্ছে মন। মেনলি হচ্ছে সূক্ষ্ম শরীর থাকে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সেখানেও থাকে। সূক্ষ্ম শরীর যেটা আছে, তা সেখানে সে বোধ করছে, তার ইমোশন হচ্ছে, ইমোশনের লেভেল স্বপ্নেও থাকে। তো এটাই তো ভোগ। তা জ্ঞানের মাধ্যমেই হচ্ছে, সেটা জাগ্রত অবস্থা হচ্ছে, স্বপ্ন অবস্থাতেও হচ্ছে। আর সেখানে ইগো থাকে। তার মানে দুটো ইগোর আমরা পরিচয় পেলাম, যেটা জ্ঞাতা রূপে এখানে বুঝছি। তা স্বামীজি বলছেন তিনের বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু আমরা দেখছি জাগ্রত অবস্থায় বাস্তব অস্তিত্ব আছে। আমরা জ্ঞাতা, ভোগ হচ্ছে, যে জ্ঞান হচ্ছে, জ্ঞাতা আছে, জ্ঞেয় হচ্ছে। যে কোনো বস্তু আমাদের চারপাশে যেগুলো আছে, সেটা স্থূল সূক্ষ্ম কারণ হতে পারে। সাধারণত আমাদের ব্যবহারিক লেভেলে আমরা বেশি ব্যবহার করেছি স্থূল বস্তুকে, কিন্তু সূক্ষ্ম বস্তু আছে। মনের সম্বন্ধে যা কিছু হচ্ছে, মনে আনন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে, সুখ হচ্ছে, অন্যান্য নানা ইমোশান মনে তৈরি হচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, বা অন্যান্য যে মনের যে সাত্ত্বিক ভাব যেগুলো আছে, সেগুলো মনে তৈরি হচ্ছে। তা প্রত্যেকটা কি হচ্ছে, যে আমরা অনুভব করছি। তা সেটা হচ্ছে, সেখানে হচ্ছে জ্ঞাতা থাকছে, জ্ঞেয় থাকছে, আর তার জ্ঞান হচ্ছে। আমরা জানছি, নাহলে ব্যবহার হবে কি করে? জ্ঞান শক্তি হচ্ছে, ইচ্ছা শক্তি হচ্ছে, ক্রিয়া শক্তি হচ্ছে। সেখানে জ্ঞান না হলে পরবর্তী স্টেপ বা যে কর্মের যেটা ইচ্ছা, তা সেটা হবে কি করে? তা এখানে আমাদের গীতাতে সেখানে বলছেন যে জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিধা কর্ম চোদনা। যে কর্মের প্রবৃত্তি, তা হয় কি জন্য, যে জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা, কি জ্ঞাতা, জ্ঞেয়, জ্ঞান, পরিজ্ঞাতা যে সব দিক থেকে জানছে। সাধারণত জ্ঞাতা একটা বিষয়ে, আর জ্ঞাতাটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমরা জ্ঞাতা হিসেবে ব্যবহার করছি, কিন্তু আমরা তিনটে মেন যে জ্ঞাতা যেটা আছে, দেখলাম তিন অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। কিন্তু ওর মধ্যেও কিন্তু জাগ্রত অবস্থাতেও বিভিন্ন রকমের হচ্ছে যে জ্ঞাতার সেট থাকে। কাঁচা আমি যে আছে, কাঁচা আমির বিভিন্ন রং থাকে। যেমন গিরগিটি রং চেঞ্জ করে বিভিন্ন রকমের, তেমনি হচ্ছে যে আমাদের কাঁচা আমির যে রং, বলছি আমি একটাই, এটা হচ্ছে যে জাগ্রত অবস্থায় বিশ্ব বা বৈশ্বানর আমি। কিন্তু তার হচ্ছে যে ইগোটাও কিন্তু চেঞ্জ হতে থাকছে সংস্কারের উপর। যেমন যেমন সংস্কার চেঞ্জ হয়, তেমন তেমন হচ্ছে ইগোটা যেটা আছে, ইগোটার কিন্তু কালার চেঞ্জ হতে থাকে। আর এমনিতেও আমরা যে আমাদের মেন যে বাঁচা, যেটার উপর আমরা বেশি ইম্পর্টেন্স দিই, সেটা হচ্ছে এই জাগ্রত যে ইগো যেটা আছে, কারণ সেই ভোক্তা, তার সুখ দুঃখ অন্যান্য কিছু সমস্ত কিছু, সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা দেখি বাচ্চা বেলাকার যে আমি যেটা থাকে, সেটা ক্রমশ মানুষ যেমন বড় হয় তেমনি চেঞ্জ হতে থাকে। আর শুধু তাই নয়, সেটা আমরা টাইম স্কেলে বললাম, এটা মেনলি জ্ঞানের স্কেল দিয়ে করা উচিত। যেমন যেমন জ্ঞান হতে থাকে আমাদের, কিন্তু জগৎ সম্বন্ধে পারসেপশান, ভোগের সম্বন্ধে পারসেপশান, যে আমার যে ধারণা যেটা আছে, বা যে বন্ধন মুক্তি, এইসবের জিনিস, যে যে জগৎ, আমি, ঈশ্বর,
বা বন্ধন কি, মুক্তি কি, এইসব সম্বন্ধে আমাদের যে ধারণা, সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। ভোগ সম্বন্ধে যে ধারণা, সেগুলো চেঞ্জ হতে থাকে। ছোটোবেলায় এক রকমের ভোগ ছিল, পুতুল খেলা নিয়ে তখন হয়তো ভোগ ছিল, তাই না? বড় যত মানুষ যত বড় হয় তত হচ্ছে যে ভোগের পারসেপশন চেঞ্জ হয়ে থাকে। তা সবাই বড় হয়ে গেল, একই বয়সের লোক সব যে একই জিনিস একই রকমের ভোগ পছন্দ করছে তা নয়। হ্যাঁ, সেখানে গুণ যেগুলো আছে, 3 গুণ, সত্য রজ তম, 3 গুণের মিক্সচার মেনলি। কতটা সত্ত্বগুণ, কতটা রজগুণ, কতটা তমগুণ, তা তার উপর নির্ভর করে মানুষের হচ্ছে যে এই জ্ঞাতা, জ্ঞাতা যে আছে, জ্ঞাতার যে সেট বা কালার যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। কিন্তু আমরা দেখি আর সেই অনুযায়ী আমাদের জীবনের কোয়ালিটিও হয়। জীবনে যেটা কোয়ালিটি, জীবনে যেটা ফুলফিলমেন্ট, নাহলে হচ্ছে জীবনে কষ্ট হয়। কেউ যদি মনে করে যে জীবনে কি মিনিং, আর মিনিংটা কী, আর মিনিংটা কীভাবে আমি অ্যাচিভ করছি, তা সেটা নির্ভর করা হচ্ছে যে এই জ্ঞানের ওপরে। আর জ্ঞানটা যেটা আছে, হ্যাঁ, সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করে হচ্ছে আমাদের যে অহংকার যে আছে, অহংকারকেও বা মনের পুরো দিকটাকে, শুধু মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবটা কি হচ্ছে যে ইনফ্লুয়েন্স করে, প্রভাব ফেলে প্রত্যেকটা, যার জন্য আমাদের জীবনের কোয়ালিটি হচ্ছে চেঞ্জ হয়। তা সেখানে জ্ঞাতার হচ্ছে একটা বিশেষ ভূমিকা আছে জাগ্রত অবস্থা, সেটা আমরা দেখলাম যে সেটা হচ্ছে যে চেঞ্জ হতে থাকছে ছোটোবেলা থেকে বড় অবস্থায়। আর সেখানে হচ্ছে যে জ্ঞান হচ্ছে একটা বিশেষ ভূমিকা নিচ্ছে এই জ্ঞাতার ক্ষেত্রে। যে জ্ঞাতা কোন অবস্থায় কোন জিনিসটাকে পেলে মনে করবে সে জীবন ফুলফিলড হয়েছে, জীবনের লক্ষ্য কী, তার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু নির্ভর করছে কিসের ওপরে? জ্ঞানের ওপরে, সংস্কারের ওপরে। তা সেগুলো হচ্ছে যে জ্ঞাতাকে ইনফ্লুয়েন্স করছে। আর সে কি অনুভব করছে? বাহ্য বস্তুকে। বাহ্য বস্তু সাধারণভাবে জ্ঞেয়। যখন সে বহিষ্প্রজ্ঞ হচ্ছে, জাগ্রত স্থানে বহিষ্প্রজ্ঞ সপ্তাঙ্গে একন বিংশতমুখ স্থূলভোগ বৈশ্বানর প্রথম পাদা, যেটা মান্ডুক্য উপনিষদে যেটা বলছে, এই অবস্থায় যে জ্ঞাতা যে আছে তার সম্বন্ধে, তা বহিষ্প্রজ্ঞ হয়ে সে তখন এগুলো অনুভব করছে। বাহ্য যে জিনিস যেগুলো আছে, বাহ্য জিনিসের মধ্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যেগুলো আছে সেগুলোকে সে হচ্ছে যে অনুভব করতে থাকছে। সেটা হচ্ছে জ্ঞেয় বিষয়, আর তার হচ্ছে জ্ঞান হচ্ছে। এই জ্ঞান হওয়ার প্রসেসটা কি সেটাও জানতে হবে। আর সেটা কি কোনো একটা বাহ্য বিষয় আছে, ধরুন এই টেবিলটা আছে, টেবিলটাকে আমি যে জানছি, টেবিলটা হচ্ছে যে জ্ঞেয় বস্তু। আর এটা হচ্ছে যে যখন কেউ ধ্যান করে সেখানেও ত্রিপুটি থাকে, আর সেটাও সেক্ষেত্রেও এই 3টি জিনিস ইম্পর্টেন্ট, জ্ঞেয় বা ধ্যেয় বস্তু যেটা আছে। তা সেটা যে কোনো বিষয় হতে পারে। এখানে আপাতত আমার ক্ষেত্রে হচ্ছে টেবিল। টেবিলটাকে জানছি মানে কি, টেবিলটার বাইরে সত্তা থাকতে হবে। অনেকে বাইরের সত্তা মানে না, এরকম অনেকে আছে যে বাইরে কোনো ওই বস্তুটা অস্তিত্ব আছে সেটা মানে না। আগে আমরা ক্লাসে আলোচনা করেছি সেই পাতঞ্জল যোগসূত্র ক্লাসে। সেখানে বৈনাশিক যে বৌদ্ধরা যে আছে, তারা হয়তো মানছে না। অনেকে বাহ্য বস্তু মানে না, অনেকে হচ্ছে যে বাহ্য বস্তু হয়তো মানে, সেটা অন্য রূপে মানে, পুঞ্জীভূত রূপ হিসাবে, কিন্তু কোনো একটা যে সাধারণ ধর্ম হিসাবে আমরা যেভাবে দেখি সেভাবে মানছে না। কেউ হয়তো বাহ্য বস্তু মানে না, কিন্তু সেটা অন্তর্বস্তু মানছে, যে আমাদের চেতনায় চিত্তবৃত্তি আকারে প্রকাশ করছে, চিত্তবৃত্তির আকারেই তার এক্সিস্টেন্স আছে, বাইরে তার এক্সিস্টেন্স নেই, তার অস্তিত্ব নেই বাইরে, চিত্তবৃত্তি আকারেই শুধু আছে। অনেকে বলছেন যে সেটা পুরোটাই শূন্য, বাইরেও নেই ভেতরেও নেই। কিন্তু আমাদের আপাতত যে যখন আমরা জাগ্রত অবস্থায় যখন আলোচনা করব, যখন ব্যবহারিক সত্ত্বে আলোচনা করব, সেখানে আমরা জানি সেটা আছে, জ্ঞাতা আছে, জ্ঞেয় আছে, জ্ঞান আছে। নাহলে ব্যবহার কী করে চলছে, আমরা কথা বলছি, আপনি শুনছেন, এখানে জ্ঞাতা আছে, জ্ঞেয় আছে, জ্ঞানও আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের। সেখানে বাহ্য বস্তুর অস্তিত্ব আছে। টেবিলের ক্ষেত্রে টেবিলটাকে যখন জানছি, এখানে মনে রাখতে হবে যে সেখানে হচ্ছে যে টেবিলটার ক্ষেত্রে সেখানে হচ্ছে যে দর্শন ইন্দ্রিয় বেশি অ্যাক্টিভ হয়, আর তার ক্ষেত্রে টেবিলটাকে জানতে গেলে তার ক্ষেত্রে আলো লাগে, আলো লাগে। সেটা আমরা ইলেকট্রিসিটির আলো নিচ্ছি, সূর্যের আলো হতে পারে, চন্দ্রের আলো হতে পারে, অগ্নির আলো হতে পারে, তাই না? যখন সূর্য থাকে না রাত্রেবেলা, তখন চন্দ্রের আলো আমাদের হেল্প করবে। যদি অমাবস্যা হয় তখন সে অগ্নির আলো আমাকে হেল্প করতে পারে। এখনকার দিনে কত রকমের সুবিধা হয়েছে, আলো কত রকমের। সেখানে টর্চের আলো আছে, এখন মোবাইল থেকেও লোকে আলো দিয়ে দেখে, বা ইলেকট্রিসিটির আলো আছে। তো যাই হোক, এগুলো জড় যে আলো, সেটা হচ্ছে এই বাহ্য বিষয়কে প্রকাশ করছে। তা সেখানে আলোটা পড়লো, আলোটা হচ্ছে ইনফরমেশান ক্যারিয়ার, ইনফরমেশানটাকে নিয়ে আসবে, সেটা সায়েন্সের ভাষায় বলছি।
সেটা নিয়ে এসে আমাদের চোখের উপর পড়লো, চোখের সেন্সার যে আছে, হ্যাঁ, তা সেই সেন্সার, হ্যাঁ, সেটাকে সেই সিগন্যালে কিছু একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা কিছু সিগন্যালে কনভার্ট করে টেবিলটা ঢুকে যাচ্ছে না, টেবিলের ছবিটা চলে আসছে না। সেখানে হচ্ছে সেই ইনফরমেশনটা যাচ্ছে, একটা স্টিমুলেশন হচ্ছে, একটা সেন্সেশন হচ্ছে, আর সেই সেন্সেশনটা চলে যাচ্ছে ব্রেনে। তারপরে সায়েন্স আর বলতে পারছে না যে তারপরে কী হচ্ছে, বলছেন তারপর আমরা সেটাকে জানতে পারছি। প্রথমে উল্টো দেখছি, ব্রেন সেটাকে সোজা করে দেখছে, এইটুকু বলছে। কিন্তু আমাদের যে শাস্ত্র যে আছে, শাস্ত্র বলছে যে মন যে আছে, সে সূক্ষ্ম ইন্দ্রিয় যেগুলো আছে, এখান থেকে দর্শন ইন্দ্রিয়, দেখার ক্ষেত্রে দর্শন ইন্দ্রিয় অ্যাক্টিভ। মন হচ্ছে সাধারণ কারণ, সেখানে ইন্দ্রিয়ের মাধ্যমে সেই ইনফরমেশনটাকে সে জেনারেট করছে। মন সেই ইন্দ্রিয়গুলোকে মাধ্যমে গিয়ে সেই টেবিলের আকারে আকারিত হচ্ছে, আর সেখানে অবশ্যই আলো থাকতে হয়। তা সেই আর সে কী করছে, সে একটা চিত্তবৃত্তি যে আছে সেটা তৈরি করছে এই আকারে। সেটা শব্দ হতে পারে, স্পর্শ হতে পারে, রূপ হতে পারে, রস হতে পারে, গন্ধ হতে পারে। এক্ষেত্রে এক্ষেত্রে শুধুমাত্র রূপ আছে। আর যদি স্পর্শ করি তাহলে রূপের সঙ্গে সঙ্গে সেই স্পর্শও আছে, যে টেবিলটা কীরকম, এইরকম টেবিলটা একটু ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ, বা কিছু একটা এরকম মনে হচ্ছে, খুব স্মুথ বলে মনে হচ্ছে, মসৃণ বলে মনে হচ্ছে। তা এটা হচ্ছে চিত্তবৃত্তি তৈরি করলো। আর তারপরে বুদ্ধি করছে চেতনার আলোকটাকে তার উপরে ফেলছে, নিয়ে সেটাকে হচ্ছে নিশ্চয় করছে। কোনো কিছু বুদ্ধি কাজ করতে গেলে সেখানে চৈতন্য সত্তা লাগে, মন কাজ করছে মানে সেখানে চৈতন্য সত্তা আছে। সে সেটাকে নিশ্চয় করছে যেটা এটা হচ্ছে যে এই বস্তু। তখন তার জ্ঞান হলো এটা টেবিল, এটা হচ্ছে জ্ঞান হলো। আর তারপরে যখন অহংয়ের সঙ্গে যুক্ত করছে তখন সে বলছে আমি টেবিলটাকে জানছি। আর তার সঙ্গে তখন ইমোশন যে যুক্ত করে থাকে, তখন সে এই টেবিলটাকে দেখে তার ভালো লাগবে, খারাপ লাগবে, অন্য কিছু লাগবে, সেটা নির্ভর করছে তা কী ধরনের সংস্কার, কী ধরনের ইমোশন সে ওই টেবিলের সঙ্গে যুক্ত করে রেখেছে, বা পূর্ব সংস্কার কীভাবে সে সেই সংস্কারকে সে ব্যবহার করছে, তার উপর হচ্ছে নির্ভর করছে। এইভাবে হচ্ছে যে আমাদের সাধারণভাবে হচ্ছে জ্ঞান হচ্ছে তা যে যে চৈতন্য সত্তা যে আছে সেই হচ্ছে যে এই বস্তুর বস্তুর যে জ্ঞান আছে সেটাকে হচ্ছে জানতে সাহায্য করছে। বা জ্ঞান যেটা হচ্ছে সেটা হচ্ছে চৈতন্য সত্তাতেই হয়, জ্ঞান জড় সত্তায় হয় না। মন হচ্ছে জ্ঞানের জন্ম দিচ্ছে না, মন হচ্ছে জড় সত্তা। অন্তঃকরণ যেটাকে বলছি সেটা হচ্ছে জড় সত্তা, সেটা হচ্ছে জ্ঞানের জন্ম দেয় না। হ্যাঁ, তা জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা যেটাকে বলা হচ্ছে, পরিজ্ঞাত মানে সব দিক থেকে সেটাকে জানছে। ত্রিবিধা কর্ম চোদনা, তা আমাদের যে কর্মের প্রেরণা, তা সেটা হচ্ছে যে এই ত্রিপুটি যে আছে, ত্রিপুটি থাকলে কর্মের প্রেরণা হয়, হ্যাঁ, নাহলে কিন্তু প্রেরণা হয় না। জগতে যা কিছু চলছে যে এই হচ্ছে যে এই তিনটে জিনিস যে আছে তার দ্বারাই হচ্ছে যে চলছে। আর হচ্ছে এমনিতেও কাজ করতে গেলে যে কোনো কাজের ক্ষেত্রে সেখানে পঞ্চকোষ যে আছে, হ্যাঁ, আমরা যে দেখবো যে তিনটে যে জ্ঞান যে আছে, পঞ্চকোষ অবশ্যই হচ্ছে যে কাজ করছে। অধিষ্ঠানম তথা কর্তা কারণঞ্চ পৃথক বিধম বিবিধাস্য পৃথক চেষ্টা দৈবঞ্চ ইবাত্র পঞ্চমম, এই যেটা আছে ডিটেলস আর যাবো না। সাধারণভাবে বলতে গেলে আমাদের যে স্থূল শরীর, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এটাকে পঞ্চকোষের মাধ্যমেই তো কাজ হয়, আর কিসে কাজ হবে? আছে তো পঞ্চকোষই, যেটাকে আমরা উপাধিযোগে যুক্ত হচ্ছি, বা তিন শরীর উপাধিযোগে যুক্ত হচ্ছি। তিন শরীরের মধ্যে পঞ্চকোষই আছে। স্থূল শরীর যেটাকে বলছি অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় হচ্ছে সূক্ষ্ম শরীর, আর যেটাকে আমরা আনন্দময় কোষ যেটাকে বলছি সেটা হচ্ছে যে কারণ শরীর। তাই যে পঞ্চকোষ আছে, পঞ্চকোষই হচ্ছে যে আমাদের এই যে জ্ঞাতা, জ্ঞান। আর আমি যেটাকে বললাম যে কারণ শরীর আনন্দময় কোষ, কিন্তু সেখানে একটা ইগোর হচ্ছে জন্ম হচ্ছে। আর ইগো কি, যেখানে হচ্ছে যে এই মন যেটাকে বা অন্তঃকরণ যেটাকে বলছি, সেখানে যে কোন চৈতন্য সত্তা প্রতিবিম্বিত হচ্ছে মনের যে স্থূল সূক্ষ্ম কারণ অংশ, এবং যার ফলে তিনটে ইগো যে আছে তিন অবস্থায়, আর সেটার জন্ম হচ্ছে সে জ্ঞাতা রূপে। তখন তার যে বিষয় আছে, হ্যাঁ, জাগ্রত অবস্থায় স্থূল বিষয়, স্বপ্ন অবস্থায় সূক্ষ্ম বিষয়, কারণ অবস্থায় সে কারণ বিষয় যে আছে সেখানে অনুভবই থাকে, সে অনুভব করছে, সেখানে অনুভব হয়, সেখানেও হচ্ছে মন আছে, সূক্ষ্ম চিত্তবৃত্তি তৈরি হয়, তার স্মৃতি তৈরি হয়। যখন সুষুপ্তি থেকে কেউ জেগে ওঠে তখন সে মনে করে যে হয়তো যে সাত্ত্বিক হয় সেই সুষুপ্তি, তখন মনে করে আমি খুব সুখে ঘুমিয়েছিলাম। এই যে স্মৃতিটা হচ্ছে, স্মৃতি হতে গেলে অবশ্যই চিত্তবৃত্তি হতে হয়। তো এইভাবে হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিন অবস্থা হচ্ছে যে আমাদের রিয়ালিটি সাধারণ মানুষের ক্ষেত্রে। আর জাগ্রত অবস্থা সব থেকে বেশি রিয়ালিটি, সে স্বপ্নকে মিথ্যা বলেই বোধ করে, স্বপ্নকে ইম্পর্টেন্স দেয় না। কিন্তু হ্যাঁ, স্বপ্নের একটা রোল আছে,
বিভিন্ন দিক দিয়ে আছে। আর তারপরে সে কারণ অবস্থা যে আছে সেটাকে আরও বেশি পাত্তা দেয় না, সে জানেই না আছে বলে, অনেকে জানেই না সেটা আছে বলে, কিন্তু সেটা হচ্ছে পুরো হচ্ছে শরীর মনকে রিফ্রেশ করে দেয়। তা লোকে জানে না কী করে জাগ্রত অবস্থা থেকে স্বপ্ন অবস্থায় যেতে হয়, স্বপ্ন অবস্থা থেকে সুষুপ্ত অবস্থায় যেতে হয়। এটা একটা টেকনিক, যার ক্ষেত্রে সেই অটোমেটিক মোডে খুব ভালোভাবে চলে যায়, তার কোনো প্রবলেম নেই। আর যার হচ্ছে যে অটোমেটিক মোডে যায় না, তার কষ্ট যে কী করে আমার ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না মানে কি, স্বপ্ন অবস্থায় সে যেতে পারছে না, ঘুমের ট্যাবলেট খেয়ে তাকে যেতে হচ্ছে। আর খুব কষ্টকর, অনেকের ঘুম হয় না রাত্রেবেলায়। তা সেটা হচ্ছে খুব কষ্টকর জিনিস তাদের ক্ষেত্রে। তা জাগ্রত থেকে স্বপ্ন অবস্থায় যে অটোমেটিক মোডে চলে যাচ্ছে আমরা বুঝতে পারি না। প্রকৃতি এত কিছু দিয়ে রেখেছে, প্রকৃতির দানকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না, তাই না? বাতাসে অক্সিজেন আছে, এটা ফ্রি। অক্সিজেন না থাকলে বুঝতে পারি কী জিনিস। সূর্য ফ্রিতে এত আলো দিচ্ছে, এত কিছু, তা সব ফ্রি জিনিস, সেগুলো বুঝতে পারি না। তা জাগ্রত থেকে স্বপ্নে চলে যাচ্ছি, স্বপ্ন থেকে সুপ্তে চলে যাচ্ছি, মন পুরো রিফ্রেশড হয়ে যাচ্ছে। বা অটোমেটিক মোডে অনেক কিছু কাজ হয়ে যায়, আর বেশিরভাগ কাজ তো অটোমেটিক মোডেই হয় শরীরে। তা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এই 3 অবস্থায় কিন্তু জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান যেটা আছে স্থূল সূক্ষ্ম কারণ শরীরে, 3টে আছে। আর 3টে হচ্ছে যে সেখানে স্বামীজি বলছেন বাস্তব অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই কথাটা কেন বলছেন? কারণ এটা রিয়ালিটি। পারমার্থিক সত্তায় 3টে জিনিস থাকে না। এগুলোর উৎপত্তি কখন হয়? এগুলো উৎপত্তি হচ্ছে যে যখন এই যে প্রকৃতি যে আছে, মায়া শক্তি যে আছে, ব্রহ্মশক্তি যে আছে, সে অধিষ্ঠানের ওপরে সে হচ্ছে যে এগুলোর প্রতীতির জন্ম দিচ্ছে। অজ্ঞানতা ক্রিয়েট করে, অজ্ঞানই হচ্ছে প্রকৃতি। সেই অজ্ঞানতার ফলে ইগো যেটা আছে, অজ্ঞান থেকে হচ্ছে যে সেই ইগোর জন্ম হচ্ছে, 3 রকমের ইগো। আর তখন হচ্ছে যে এই 3টে জিনিস যে আছে, আমি জ্ঞাতা হয়ে গেলাম, আর ত্রিপুটির ভাগ হয়ে গেল জগৎকে। তখন যে চৈতন্য তত্ত্ব আছে, চৈতন্য তত্ত্ব আর এক রইল না, সে তখন 3 ভাবে নিজেকে প্রকাশ করছে, 3 উপাধিতে যুক্ত হয়ে। তার মানে কি, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এটা হচ্ছে উপাধিকার চৈতন্য তত্ত্বের। তো 3 অবস্থায় 3 রকমের উপাধি, এবং যার মাধ্যমে হচ্ছে যে ভোগ হচ্ছে চৈতন্য তত্ত্বই অজ্ঞানের দ্বারা নিজেকে হচ্ছে যে জ্ঞাতা করে, অন্য জিনিসকে জ্ঞেয় করে তার জ্ঞান হচ্ছে। তো এরকম সৃষ্টি করছেন, যেমন স্বপ্নে আমরা করে থাকি। স্বপ্নে আপনার যে জগৎ, আপনি যে লোক সৃষ্টি করছেন, আপনি তো কোনো একটা লোককে সৃষ্টি করলেন, এই স্বপ্নে তাকে দেখছেন, তাকে গিয়ে পরের দিন জিজ্ঞেস করবেন তুই আমার স্বপ্নে কি ঢুকে চলে এসেছিলি? সে বলবেন না, আমি তো অন্য স্বপ্ন দেখছিলাম। তাহলে সেই মনের ভেতরে, তাহলে সেই লোকটা অন্য স্বপ্ন দেখছিল, আপনি তাকে স্বপ্নে দেখলেন, তাহলে সেই লোকটা কে তৈরি করলো? আপনার মনের জিনিস আপনি তৈরি করছেন। আপনি কোনো জিনিস খেয়ে নিলেন, পেটে গিয়ে হজম হচ্ছে, আপনি বললেন আমি তো জানি না হজম কে করছে। হজম আপনিই করছেন, কিন্তু আপনার মনের বা শরীরের সামান্য অংশে আপনি জানেন, বেশিরভাগটা জানেন না। মেনলি হচ্ছে মন। তা মনের বেশিরভাগ অংশ হচ্ছে জানে না মানুষ যে কীভাবে কাজ করছে। মনই পুরো জগৎটাকে তৈরি করছে। বিশ্বদর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম পশ্যন্নাত্মনি মায়া বহির্ভূত যথা নিদ্রয়া। তা তা পুরো যে বিশ্ব আছে সেটা হচ্ছে যে, যেমন স্বপ্নের ক্ষেত্রে আমরা যেমন দেখি, তেমনি হচ্ছে যে সেই মনের দর্পণই হচ্ছে পুরো বাহ্য বিশ্ব, যে বহিঃপ্রজ্ঞ হয়ে দেখছি। আর অন্তঃপ্রজ্ঞ হয়ে পরিবৃক্ত ভোগ হয়ে তখন হচ্ছে যে সূক্ষ্ম বিষয়কে দেখছি, কিন্তু পুরোটাই হচ্ছে চিত্তবৃত্তির আকারে। পুরো বাহ্য জগৎকে চিত্তবৃত্তি আকারে, চিত্ত মানে অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সেখানেই হচ্ছে যে জ্ঞাতা আছে, সেখানেই জ্ঞেয় আছে। যেটা জ্ঞেয় বলছি বাহ্য বস্তু, কিন্তু সেটা বললাম সিগন্যাল আকারে যেটা আসছে, সেটা সেই বিভিন্ন ইন্দ্রিয় যে আছে, ইন্দ্রিয় গোলক যে আছে, স্থূল জগতের ক্ষেত্রে এই স্থূল দেহে ইন্দ্রিয় গোলক লাগে, আর সেখানে সূক্ষ্ম ইন্দ্রিয় লাগে। সূক্ষ্ম ইন্দ্রিয় সেগুলো নিয়ে চিত্তবৃত্তি তৈরি করছে চিত্তে, আর সেটা হচ্ছে বুদ্ধি চৈতন্যের আলোকে সেটা জানছে, আর অহংের সঙ্গে যুক্ত হলে সে বলছে আমি জানছি। এই রকমের প্রত্যেকটা বস্তুর যে অজ্ঞানতার যে আবরণ আছে সেটা হচ্ছে সরে গিয়ে, সেটা হচ্ছে জ্ঞান হচ্ছে। আর সেই জ্ঞানটাকে আমরাও ভোগ বলে বা অনুভব বলে আমরা বোধ করছি। সেই বোধটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে জাগতিক জ্ঞান, সেটা হচ্ছে প্রকৃতির জ্ঞান। আর সেটা হচ্ছে কোথায়? সে প্রকৃতি যে ব্যাকৃতি আছে, এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যেগুলো বলছি, সেই প্রকৃতির ব্যাকৃতি বা ইন্দ্রিয় যেগুলো বলছি, সেগুলো চৈতন্য সত্তায় সেই উপাধি যোগে যুক্ত হচ্ছে, বিভিন্ন ইন্দ্রিয়ের সঙ্গে উপাধি যোগে যুক্ত হয়ে, চক্ষুর ইন্দ্রিয়ের উপাধির সঙ্গে যুক্ত হয়ে সে তখন কোনো একটা বিষয়কে
রূপটাকে জানছে, হ্যাঁ, তার ঘ্রাণের সঙ্গে যুক্ত হয়ে সে হচ্ছে যে গন্ধটাকে জানছে, শ্রোতেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে সে তখন শব্দটাকে জানছে, শব্দের জ্ঞাতা, হ্যাঁ, যে রূপের জ্ঞাতা, গন্ধের জ্ঞাতা, রস যে আছে, খাবার যে আছে তার হচ্ছে জ্ঞাতা, পরিজ্ঞাতা যে পুরোপুরি জানে, সেটা কি পরিজ্ঞাতা, হচ্ছে যে পুরোটাকে এক বলে অনুভব করছে। আর আলটিমেট যেটা আছে সেটা হচ্ছে সাক্ষী চৈতন্য, যেটাকে আমরা সাক্ষী চৈতন্য হিসেবে বলছি, তুরীয় চৈতন্য। তা সেই তুরীয় চৈতন্য যে আছে, এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি মান্ডুক উপনিষদে সেটাকে বলছে। নন্ত প্রজ্ঞম ন বহিঃপ্রজ্ঞম ন ভেত প্রজ্ঞম ন প্রজ্ঞান ঘনম ন প্রজ্ঞম ন অপ্রজ্ঞম অদিষ্টম অবহার্যম অগ্রাহ্যম অলক্ষণম অচিন্তম অব্যপদেশ্যম একাত্ম প্রত্যাসারম শিবম অদ্বৈতম চতুর্থ মন্যন্তে সা আত্মা সাবিজ্ঞেয়। এগুলো ঠাকুর স্বামীজি কেন বলছেন যে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের অস্তিত্ব নেই? কারণ এই ত্রিপুটির ভাব যখন আমরা এই যে অন্তঃকরণে যখন আমরা উপাধি যোগে যুক্ত থাকি অহং বোধে, তখন এই তিনটে ভাবকে জাগে। আর তিনটে ভাব যতক্ষণ আছে ততক্ষণ হচ্ছে রিলেটিভ জ্ঞান, প্রকৃতির জ্ঞান, তখন কিন্তু আত্মজ্ঞান নেই। এখানে দুই রকমের জ্ঞানের আছে, এক হচ্ছে প্রকৃতির জ্ঞান, স্থূল সূক্ষ্ম কারণ লেভেলের, তিন অবস্থায় এক রকমের জ্ঞান হচ্ছে। আর জাগ্রত অবস্থায় যে জ্ঞানটা যেটা হচ্ছে সেই জ্ঞানটাও পরিপূর্ণ জ্ঞান নয়। সেটা হচ্ছে পরিপূর্ণ জ্ঞান নয়, সেখানে রাজস তামস বৃত্তি থাকে। সাধারণ যে জ্ঞানটা আমাদের টেবিলের সম্বন্ধে যে জ্ঞানটা হচ্ছে পরিপূর্ণ জ্ঞান হচ্ছে না। সে পরিপূর্ণ জ্ঞান করতে গেলে তখন সে সমাপত্তি করতে হবে, চিত্তশুদ্ধি করে তখন তাকে জানতে হবে। শব্দ অর্থ জ্ঞান বিকল্পে সংকীর্ণা সবিতর্কা সমাপত্তি। স্থূল বস্তুর যে আভোগ বা মনে যেটা বোধ, যে জ্ঞান, আর সেটা যদি শুদ্ধ মনে হয়, আর সেটা হচ্ছে তৎসতঞ্জনতা, অভিজাতস্য মানে হে গৃহীত গ্রহণ গ্রাহ্যসু তৎসতঞ্জনতা সমাপত্তি, এটাকে সমাপত্তি বলছে। এক কথায় মনটাকে হচ্ছে সেখানে লয় করা, তদাকারকারিত হয়ে যাওয়া, শুদ্ধ মনের, যে কোনো মনের নয়, শুদ্ধ মনের। তখন হচ্ছে যে জ্ঞানটা হয়, কিন্তু সেটাও কিন্তু সঠিক জ্ঞান নয়, কারণ সেটা বিকল্প জ্ঞান। আর বিকল্প জ্ঞান হচ্ছে বাহ্য বস্তু নেই কিন্তু শব্দের দ্বারা মনে জ্ঞান হচ্ছে, সেটাকে বিকল্প বলছি। আর সেখানে শব্দ অর্থ জ্ঞান, হ্যাঁ, সে সম্বন্ধে আমাদের যথেষ্ট আলোচনা করা হয়েছে আমাদের পাতঞ্জল যোগসূত্র ক্লাসে। তো সেগুলো শুনবেন, খুব ভালো জিনিস। এগুলো জানলে কী হয়, বুদ্ধি যেটা আছে, বুদ্ধি চেঞ্জ হয়ে যায়। বুদ্ধি কিন্তু সারথি বৃদ্ধি, এগুলো হচ্ছে বুদ্ধির ব্যায়াম করা হচ্ছে, বুদ্ধিকে শুদ্ধ করা হচ্ছে, বুদ্ধির মধ্যে বোধ শক্তি আসছে, জ্ঞান শক্তি আসছে। আর এই ব্যাপারে জ্ঞান দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে শাস্ত্র। আমরা যেটা আলোচনা করছি শাস্ত্র আলোচনা করছি। শাস্ত্র হচ্ছে জ্ঞান দিচ্ছে। আর আমাদের জীবনের যেটা গতি যেটা আছে, বুদ্ধি চেঞ্জ করে দেয়। বুদ্ধি যেটাকে সঠিক বলে বোঝে সেই দিকেই নিয়ে যায়, একবারে সঠিক বলে বোঝে না। কারণ বুদ্ধি একটা বলবে, সংস্কার হচ্ছে খুব প্রবল হয়ে আছে, সংস্কার সেটাকে হচ্ছে যে চেপে দেবে। হ্যাঁ, কিন্তু আমরা যখন স্বাধ্যায় করছি, বারবার যখন একই যে চিত্তবৃত্তি যখন তৈরি করছি, আর সেটা বলছে না এটাই ঠিক বলে, হ্যাঁ, দিনের পর দিন, তখন হচ্ছে কি, যে অন্য সংস্কারগুলো উইক হতে থাকে, হ্যাঁ, তখন এই সংস্কারটা প্রবল হতে থাকে। আর সেই অনুযায়ী জীবনের যেটা লক্ষ্যের কথা আমি বললাম, যে আত্মজ্ঞান লক্ষ্য না প্রকৃতি জ্ঞান, এই দুটোই মেন জ্ঞান আছে। আত্মজ্ঞান যেটাকে মোক্ষ বলছি, আর যেটা প্রকৃতি জ্ঞান যেটাকে ভোগ বলছি। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, সেটা স্থূল হতে পারে, সূক্ষ্ম স্বপ্নে হতে পারে, বা সুষুপ্তি অবস্থায় যে আনন্দের বোধ বা অন্যান্য বোধ রজগুণ তমগুণজনিত, তো সেই বোধ হতে পারে, সেটা সবটাই হচ্ছে প্রকৃতি। স্থূল প্রকৃতি, সূক্ষ্ম প্রকৃতি, কারণ প্রকৃতি, সেটার জ্ঞান, সেটাকে হচ্ছে ভোগ বলছি। আর এই সম্বন্ধে আমাদের যে ধারণা যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কারণ লেভেলে যদি চেঞ্জ হয়, কারণ সেখানেও তো মন আছে, অন্তঃকরণ তো সেখানেও আছে, সেখানেও বোধ শক্তি আছে, সেখানেও সে কিছু নির্ণয় করছে, সেটা বোঝা যাচ্ছে না কোন লেভেলে ইগোটা কীভাবে কাজ করছে বলে। সেখানে কন্ট্রোল নেই। জাগ্রত অবস্থায় যতটুকু কন্ট্রোল আছে, কিছু অন্তত সামান্য কন্ট্রোল আছে, সবটা না থাকলেও, কিন্তু সুষুপ্তি অবস্থায় কী কন্ট্রোল থাকে, কিন্তু সেটাকেও কন্ট্রোল করা যায় কীভাবে? জাগ্রত অবস্থায় চিন্তনের দ্বারা। স্বপ্ন অবস্থায় যাচ্ছে, স্বপ্ন অবস্থায় চিন্তনের দ্বারা, সেটা হচ্ছে সুষুপ্তি অবস্থায় যাচ্ছে। আর সেখানে লক্ষ্যটা তখন চেঞ্জ হয়ে যায়। যখন লক্ষ্যটা চেঞ্জ হয় তখন আপনার কাজ শেষ হয়ে গেল, তখন হচ্ছে চৈতন্য হওয়া। ঠাকুর বলছে না তোমাদের চৈতন্য হোক, হচ্ছে কারণ শরীরে গিয়ে সেটাকে চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, মনটা একদিকে যাচ্ছিল, ঘুরে যায় মনটা, যেমন গাড়ি একদিকে চলে যাচ্ছে অটোমেটিক ইয়েতে, রেলগাড়ি, এবার কেউ ঘুরিয়ে উল্টো দিকে করে দিল, যাচ্ছে দক্ষিণ মুখে, তাকে বলবো তুমি সোর্সের দিকে উত্তর মুখে যাও, ঘুরিয়ে দেওয়া, চৈতন্য হওয়া। এভাবে হচ্ছে ঘুরে যায়। অবতার সবারই ঘুরিয়ে দেন না,
কেউ কেউ আছে ভাগ্যবান তাদের ঘরে, কিন্তু এত কোটি কোটি লোক, ঘুরতে গেলে সেখানে হচ্ছে যে সেই চৈতন্য হতে গেলে তখন হচ্ছে স্বাধ্যায় অন্যান্য যে পথটা বলেছে সেটাকে হচ্ছে যে ফলো করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবে যে জ্ঞানটা যেটা হচ্ছে তা সেটা সঠিক জ্ঞান নয়, আর ঠিকমতো এমনিতেই জ্ঞান হচ্ছে না। জগতের যে জ্ঞান হচ্ছে রাজস তামস বৃত্তি আছে বলে ঠিকমতো জ্ঞান হয় না। যখন চিত্ত শুদ্ধ হলো, স্ফটিক মণিকের মতো, স্ফটিক মণির পাশে যা রাখা হয়, লাল কালারের ফুল রাখলে, লাল রঙের ফুল রাখলে সেটা লাল দেখায়, তদাকারিত হয়ে যাচ্ছে, তদঞ্জনতা হচ্ছে। তেমনি হচ্ছে যে শুদ্ধ মনের পাশে যে ধ্যেয় বস্তু যেটা রাখা হয়, এখানে হচ্ছে জ্ঞেয় বস্তু, জ্ঞেয় বস্তু যখন রাখা হচ্ছে সেই আকারে আকারিত হচ্ছে, কিন্তু সেখানে শব্দ থাকে। একটা ফুলকে যখন, গোলাপকে যখন চিন্তা করছেন বা সূর্যকে যখন চিন্তা করছেন, সূর্যকে দেখছেন, তার অর্থটা তো বাইরে দেখতে পাচ্ছেন, আর সেটাই তার যে চিত্তবৃত্তি মনে আসছে, আর সের সঙ্গে সঙ্গে আপনি জানছেন এটা সূর্য বলে। একটা শব্দও কিন্তু আছে, আমাদের সমস্ত চিন্তা হচ্ছে শব্দময়, একটা শব্দও চলে আসে, শব্দময় হবে তার কোনো মানে নেই। কিন্তু সাধারণভাবে শব্দ সহকারে সূর্য বলে, এখন সূর্যকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্য বললেই তখন হচ্ছে সূর্যের যে ছবি আমার মনে চলে আসে, আমার তো সেটা স্টোর করা আছে ইনফরমেশান, সেখান থেকে শুধু সূর্য কথাটা বললেই হলো, সঙ্গে সঙ্গে মনে সূর্যের ছবি চলে এলো। আর সূর্য দেখলে সঙ্গে সঙ্গে আমি তো এটা বুঝতে পারছি এটা হচ্ছে সূর্য। তার মানে কি, এগুলো একসঙ্গেই হচ্ছে, শব্দ এবং অর্থ। অর্থ মানে বাহ্য যে বস্তু যেটা আছে, আর তার হচ্ছে যে জ্ঞান মানে হচ্ছে যে আমি জানছি বলে বোধ, আমি সূর্যকে জানছি বলে বোধ। যে কোনো কিছু জ্ঞান হতে গেলে আমি জানছি, এই বোধটা থাকার দরকার আছে। তা শব্দও চলে আসে, অর্থও চলে আসে। অর্থ হচ্ছে বাহ্য বস্তু, সবটাই হচ্ছে চিত্তবৃত্তি আকারে। সেটা চলে আসে তিনটে মিশ্রিত রূপ। তিনটে চিত্তবৃত্তি মিশ্রিত রূপ হিসেবে আমরা জানছি কোনো কিছুকে, সেটা হচ্ছে যে অভিন্ন রূপে জানছি, বিকল্প রূপে জানছি, যদিও তার বাহ্য অস্তিত্ব নেই। মানে সেই বিকল্পের তিনটের মিশ্রিত রূপের বাহ্য নেই, অর্থটা তো আছে, সিম্পলি অর্থটা তো বাহ্য অস্তিত্ব আছেই। তা সেটা হচ্ছে সবিতর্ক সমাপত্তি, সেটা হচ্ছে মিশ্রিত জ্ঞান। এরপরে আর একটা জ্ঞান আছে, সেটা হচ্ছে যে যখন শব্দটাকেও সরিয়ে দিলেন, আর হচ্ছে জ্ঞানটাকে আমি জানছি বলে এই বোধটা নেই। কোনো কিছু ধ্যান করতে গেলে প্রথমে শব্দ আকারে নাম করছেন, ঈশ্বরের নাম করছেন, ঈশ্বরের রূপটাকে দেখতে থাকছেন। এক সময় হচ্ছে যে শুধু হচ্ছে যে ঈশ্বরের রূপটাই রইল, মন পুরো চিত্ত সেই রূপের আকারে নিল, সেখানে নামও আর চলবে না, কারণ কোনো শব্দ সেখানে থাকে না, শুধু রূপটাই থাকে। রূপটাই তো ইম্পর্টেন্ট। নামটা নামের কাছে নিয়ে যাচ্ছে, অর্থের কাছে নিয়ে যাচ্ছে, তারপরে আর নামের দরকার নেই, তাই না? আর তারপরে হচ্ছে যে আমি জানছি, একটা বোধ শান্ত থাকে। তা একসময় এমন চলে আসে, সে ধ্যানে এত একাত্ম হয়ে যায় ধ্যেয় বস্তুর সঙ্গে, তখন আমি জানছি এই বোধটাও থাকে না। মানে জ্ঞান যেটা বলছি, জ্ঞানাত্মক বৃত্তি, আমি জানছি, সে তো থাকেই, নাহলে সে জানছে, সে তো বোধ হচ্ছে কী করে। কিন্তু তদেব অর্থবার্তা নির্বাসম স্বরূপ শূন্যমিবা সমাধি, তখন সে সমাধি, স্বরূপ শূন্য, যেন সে থাকে না। স্মৃতি পরিশুদ্ধও, এখানে বলছেন যে স্মৃতি পরিশুদ্ধ হলে শব্দ জনিত যে স্মৃতি যেগুলো আছে, বা যেগুলো হচ্ছে যে আগম অনুমান জনিত স্মৃতি যেগুলো আছে, স্বরূপ শূন্য বা অর্থমাত্র নির্ভাষা, নির্বিতর্ক সমাপত্তি, নির্বিতর্কা বা নির্বিচার যেগুলো আছে, বিতর্ক হচ্ছে স্থূল বিষয় সম্বন্ধে, বিচার হচ্ছে সূক্ষ্ম বিষয় সম্বন্ধে, তখন তার হচ্ছে যে জ্ঞান হচ্ছে স্থূল বিষয়ের উপর ধ্যান করলে স্থূল বিষয়ের, আর এটা হচ্ছে সঠিক জ্ঞান। এটাই হচ্ছে, এখান থেকে হচ্ছে আগমের জন্ম হচ্ছে, বা শাস্ত্রের জন্ম। এই নির্বিচার সমাধি, সেটা হচ্ছে সূক্ষ্ম বিষয়, বা নির্বিতর্কা সমাধি, বা নির্বিচার সমাধি বা সমাপত্তি, তখন হচ্ছে এই জ্ঞানটা হচ্ছে, আর সেটা হচ্ছে প্রকৃতি সম্বন্ধে সঠিক জ্ঞান। কেন চৈতন্য তত্ত্ব সম্বন্ধে নয়? চৈতন্য তত্ত্ব হচ্ছে বিষয়ী, আলটিমেট বিষয়ী, তাকে বিষয় করা যায় না। সত্যস্য সত্য মানুষ বাচা বাচম সহ প্রাণস্য প্রাণ, চক্ষুষ চক্ষুতিমুচ্চ ধীরা প্রত্যস্তমতলোকতামৃতা ভবন্তি। ইয়ন মানসানামনুতে ইয়েন হুর্মনোমতম তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নেদম জৈন উপাসতে, यत् प्राणिन प्राणिति येन प्राण प्रणीयते तदेव ब्रह्मत्वम বিদ্ধি নেদম জৈন উপাসতে। তাই এগুলো বলছেন যে তিনি হচ্ছেন যে শত্রুর শত্রু। তার মানে কি, শত্রু তার শত্রু ইন্দ্রিয়ের যে
যে কর্মক্ষমতা বা যে রূপ পাচ্ছে কিসের জন্য তিনি থাকলে, তার প্রকৃতির যে কোনো জিনিস, শুধু সত্যেন্দ্রিয় না, যে কোনো জিনিস তার সেই রূপটা পাচ্ছে কিসের জন্য, সমুদ্রের ঢেউগুলো তার পার্টিকুলার শেপ বা যা কিছু রূপ যা কিছু আছে সেটা পাচ্ছে কিসের জন্য, সমুদ্র থাকলে, সমুদ্র না থাকলে কোথায় সমুদ্রের ঢেউ, তাই না? সেই চৈতন্য তত্ত্ব হচ্ছে অধিষ্ঠান, অধিষ্ঠান থাকলে তবে হচ্ছে যে অধ্যস্ত যে সেই নাম রূপ তার যে দেখছি, প্রত্যেকটা হচ্ছে নাম রূপ, যা কিছু দেখছি এই জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, সবগুলো সেই নাম রূপের প্রকৃতির মধ্যে পড়ে, জগতের মধ্যে পড়ে। আর প্রত্যেকটা নাম রূপ হচ্ছে মিথ্যা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে দৃশ্য, সেটা হচ্ছে প্রকৃতির মধ্যে, সেটা হচ্ছে 3 গুণের দ্বারা তৈরি, সেটা এখনই থাকে এখনই থাকে না। জাগ্রত অবস্থা জ্ঞাতা স্বপ্ন অবস্থায় কোথায় যায়, স্বপ্ন অবস্থায় জ্ঞাতা সুষুপ্ত অবস্থায় কোথায় যায়, দেন 3টে যে জ্ঞাত হচ্ছে একটার সঙ্গে আরেকটা দেখা হয় না কেন? কিন্তু তাও আমরা জানি যে 3টে জিনিসকে যে দেখছে 3টে অবস্থায়, সেটা হচ্ছে এক আমি। তাহলে সেই আমিটা কে? এই যে পরিবর্তনশীল 3 আমি আছে, আমিকে জানছে যে, জাগ্রত অবস্থা আমি, স্বপ্ন অবস্থা আমিকে জানছে না, স্বপ্ন অবস্থা আমি, সুষুপ্ত অবস্থা আমিকে জানছে না। এই 3টে যে উপাধি আছে, উপাধিযুক্ত অহং যেটা রয়েছে, জানছে না, কিন্তু আমাদের ভেতরে একটা বোধ আছে যে 3টে, যে আমি জাগ্রত অবস্থায়, সে আমি স্বপ্ন অবস্থায় দেখেছিলাম, সেই আমি সুষুপ্তি অবস্থায়। এই যে কানেকশন, কোঅর্ডিনেশন, এই 3টে যে পরিবর্তনশীল ইগো যেটা আছে, যে জানছে, যে সবসময় জানছে, মন এই জিনিসটাকে জানে, মন যদি অন্যদিকে থাকে অন্য জিনিসটাকে জানে না, তাই না? মনে চিত্তবৃত্তি উঠলে সেই জিনিসটাকে জানতে পারে, চিত্তবৃত্তি না উঠলে জানতে পারছে না। আমি এখন টেবিলটাকে দেখছি, আমি টেবিলে সবসময় জ্ঞাতা নই, যতক্ষণ এই টেবিলে সম্বন্ধে যখন চিত্তবৃত্তি হলো তখনই আমি তার জ্ঞাতা। আমি যদি অন্যদিকে তাকিয়ে থাকি তখন টেবিলে চিত্তবৃত্তি উঠছে না, আমি তাকে জানতে পারছি না। তা মন কোনো জিনিসকে জানে, কখনো কোনো জিনিসকে জানে না, কিন্তু কে হচ্ছে যে সব জিনিসটাকে সবসময় জানছে। মন পরিবর্তনশীল, চিত্তবৃত্তি উঠছে ঢেউয়ের মতো, মন হচ্ছে সেই সমুদ্রের মতো, সেখানে চিত্তবৃত্তি ঢেউয়ের মতো কল্পনা করতে পারেন। সেই ঢেউ যে আছে, চিত্তবৃত্তি আছে, তার জন্য জ্ঞান হচ্ছে, চিত্তবৃত্তি না উঠলে জ্ঞান নেই। এই যে পরিবর্তনশীলতা, এগুলো চিত্তবৃত্তি আছে, ইগোর ক্ষেত্রেও তাই। তার যে শেড, কালার চেঞ্জ হতে থাকছে, কিন্তু কে সবসময় সেটাকে জানছে, সে অবশ্যই একটা অপরিবর্তনশীল কেউ হবে। আর সেটাকে মান্ডুক্য উপনিষদ সেটাকে তুরীয় চৈতন্য বলছে। শুধু একটাই কাজ, সেই তুরীয় চৈতন্যকে জানা। আর সেটাকে জানতে গেলে আমি দেখছি যে সবিতর্ক সমাধি, যেটাকে সবিকল্প সমাধিও বলছে, তা সেটা হচ্ছে যে কোনো কিছু হচ্ছে যে কাজ দিচ্ছে না। সম্পর্কজ্ঞাত যে সমাধি আছে, কোনো একটা বিষয়কে নিয়ে, কোনটা আলম্বনকে নিয়ে ধ্যান, সেটা হচ্ছে কাজ দিচ্ছে না। আর বিচার অনুগত যে সমাধি আছে, সবিচার বা নির্বিচার যাই হোক না কেন, সেটা হচ্ছে প্রকৃতির মধ্যে সূক্ষ্ম বিষয় থেকে শুরু করে, তন্মাত্রা থেকে শুরু করে হচ্ছে অব্যক্ত প্রকৃতির অবধি, যেখানে 3 গুণ আছে, যেখানে শূন্য বলে সমস্ত কিছু শূন্য বলে মনে হয়, শুধু 3 গুণই থাকে, কোনো ব্যক্ত জিনিস নেই, অব্যক্ত কোনো কিছু ম্যানিফেস্টেশন নেই, 3 গুণ দিয়ে যে কোনো জিনিস তৈরি হয়েছে তা নয়, সব কিছুকে শূন্য বলে মনে হয়, তাও অবধি হতে পারে। কিন্তু সেখানে হচ্ছে যে আমরা আত্মজ্ঞান পাচ্ছি না, প্রকৃতি জ্ঞান হচ্ছে, প্রকৃতি জ্ঞানের দরকার, নির্বিচারের সমাধি, নির্বিতর্ক সমাধি, সেটা হচ্ছে সঠিক জ্ঞান, প্রমা যেটা হচ্ছে, জ্ঞান যেটা বলছে সেটা হচ্ছে যে প্রমা। আর প্রমা লাভ করতে গেলে সেখানে যে কনসেন্ট্রেশন চাই, কনসেন্ট্রেশন কী ধরনের কনসেন্ট্রেশন? সমাধি অবধি। শুধু ধারণা হলে হবে না, প্রত্যাহার ধারণা হলে তাতে হবে না, ধ্যানের পর সমাধি। আর সমাধি যখন ত্রিপুটি, যখন এক পুটি হয়ে যাচ্ছে, যখন পুরো অর্থাকারে ভাসতে থাকছে, কিন্তু স্বামীজি বলছেন সেটাও যথেষ্ট নয়, বলছেন 3-এর বাস্তব অস্তিত্ব নেই। পুরো মনটা অর্থাকারে ভাসতে থাকছে, সেটাকে জানতে পারছি, সেটা খুবই ভালো কথা। স্থূল বস্তু সম্বন্ধে হলে স্থূল বস্তুর সঠিক জ্ঞান হচ্ছে, সূক্ষ্ম বস্তু সম্বন্ধে হলে সূক্ষ্ম বস্তুর সঠিক জ্ঞান হচ্ছে। কিন্তু তারপরে যে আছে, ইন্দ্রিয়াভ্য পারা হার্থ অর্থবশ্য পরমানা মনসস্ব পারা বুদ্ধির আত্মা মহান পারা মাতা পরম অব্যক্তম অব্যক্তাৎ পুরুষ পারা অব্যক্তাৎ পুরুষ পারা পুরুষান্ন পরম কিঞ্চিৎ সা কাষ্ঠা সা পারাগতি। মহত পরম অব্যক্তম, মহৎ থেকে অব্যক্ত বড়, সূক্ষ্ম, তার কারণ সেজন্যই সেটাকে পর বলা হচ্ছে, শ্রেষ্ঠ বলা হচ্ছে। তার থেকে কে পর বা শ্রেষ্ঠ? সেটা হচ্ছে যে এই পুরুষ বা চৈতন্য তত্ত্ব, সা কাষ্ঠা সা পারাগতি। তারপরে তাহলে সেটাও তো উপাধি বলে ধরতে পারি, সবই যখন উপাধি হিসেবে আমরা গ্রহণ করছি, তাহলে সেটা উপাধি বলছেন না, সেটা হচ্ছে শেষ কথা, সা কাষ্ঠা সা পারাগতি, তারপর আর যেতে হবে না। সেই যে চৈতন্য তত্ত্বের জ্ঞান, সেটা হচ্ছে এই 3 যেটা আছে, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই 3 অবস্থায় যেখানে ত্রিপুটি থাকে, সমাধি যেখানে থাকে, সাধারণ যে সমাধি যেখানে বলছি, যেখানে মন আছে, সেখানেও কিন্তু সেই জ্ঞানটা হচ্ছে না। কারণ স্বামীজি আমাদের কী চাইছেন?
স্বামী চাইছেন যে যেখানে হচ্ছে যে নির্বিকল্প সমাধি বা যেখানে হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি, মেনলি অসম্প্রজ্ঞাত সমাধি যেখানে সর্বচিত্তবৃত্তি নিরোধ। হ্যাঁ, কারণ নিরোধ, সর্বচিত্তবৃত্তি নিরোধ, অহং যে বলছি, অহং একটা বৃত্তি, সেই বৃত্তির পর অন্য কোনো বৃত্তি দাঁড়িয়ে আছে যার জন্য জ্ঞান ইত্যাদি হচ্ছে। যে বস্তুর বৃত্তি দাঁড়িয়েছে সেই বস্তুর জ্ঞান হচ্ছে, অহং বৃত্তির সঙ্গে যুক্ত হলে তখনই আমরা আমি জানছি বলে এই জ্ঞানাত্মক বৃত্তি আমাদের মধ্যে জাগছে। আর সেটা যদি মহত্তত্ত্ব সম্বন্ধে হয়, হিরণ্যগর্ভ সম্বন্ধে হয়, তাদের তো অস্তিত্ব আছে, তারা তো উপাধিযুক্ত হয়ে, সেটা তারাও প্রকৃতির উপাধি। তাদের যদি জ্ঞান হয়, সেটা হচ্ছে উপাধিযুক্ত জ্ঞান, সে বিরাট হিরণ্যগর্ভ ঈশ্বর, সেগুলো হচ্ছে সব প্রকৃতির কোনো একটা উপাধিকে আমি বলে বোধ করে আছে। তারও থিওরিটিক্যালি তারও তো হচ্ছে জ্ঞান হতে পারে, হ্যাঁ, তাকেও বিষয় করা যেতে পারে, যেটা প্রকৃতির যে জিনিস। হ্যাঁ, কোনো সূক্ষ্ম বিষয়কে জানতে গেলে মনকে আরও সূক্ষ্ম করতে হবে, মনকে আরও হচ্ছে যে একাগ্র করতে হবে। কিন্তু তার পারে, মনের পারে যাওয়া, সর্বচিত্ত বৃত্তি যখন নিরোধ হচ্ছে, তখন হচ্ছে এই ত্রিপুটি লয় হয়েছে, তখন অহং থাকছে না। জ্ঞাতা না থাকলে কোথায় জ্ঞেয় আর কোথায় জ্ঞান? জ্ঞাতা হচ্ছে উপাধি যোগে জ্ঞাতা, কারণ আলটিমেট যে জ্ঞাতা যে আছে, হ্যাঁ, সেখানে কিন্তু অদ্বৈত তত্ত্বের কথা বলছি, সেখানে কিন্তু অন্যান্য বিষয় থাকে না, সে তখন নিজেই থাকে। আর নিজেকে জানার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট, মন ইত্যাদি কিছু লাগে না। সাধারণভাবে জ্ঞানের ক্ষেত্রে কি আমি বললাম যে এই বস্তুটাকে থাকতে হবে বাইরে, আলো থাকতে হবে, ইন্দ্রিয়গোলক থাকতে হবে, ব্রেন থাকতে হবে, মন থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, অহং থাকতে হবে, এত সব থাকলে তখন হচ্ছে প্রকৃতির কোনো জিনিসকে আমি জানতে পারছি। আর সেখানে মনের ক্ষেত্রেও মনের কতটা কনসেন্ট্রেশন, কতটা শুদ্ধ স্ফটিকের মতো হতে হবে, তবে ঠিকঠাক জানবে। সেখানে শব্দ আর হচ্ছে জ্ঞানের বিকল্প থাকবে না, শুধু অর্থ থাকবে। তখন সেটাকে নির্বিতর্কা বা নির্বিচার সমাধি বলছে, সেটা হচ্ছে প্রমা, সেটা প্রকৃতির সম্বন্ধে শ্রেষ্ঠ জ্ঞান। আর সেটাই হচ্ছে যে এই যে আগম বা অনুমানের, সেটাই হচ্ছে যে বীজ স্বরূপ, সেখান থেকে আগম অনুমান তৈরি হয়। হ্যাঁ, সেটা হচ্ছে সঠিক জ্ঞান। নির্বিচারের পর ঋতম্ভরা প্রজ্ঞা, সেখানে সমস্ত সত্যই থাকে, মিথ্যা কিছু থাকে না। কিন্তু সেটাও স্বামীজি বলছেন যে যে সেখানে যেটা জ্ঞান যেটা হচ্ছে, সেটা স্বামীজি বলছেন বাস্তব অস্তিত্বই নেই, মানে সমাধির ওই অবস্থাতেও, মানে কি ওটাও শেষ কথা না। তাহলে শেষ কথাটা কি, যেখানে হচ্ছে জ্ঞাতা থাকছে না, কখন জ্ঞাতা থাকে না, কখন কখন অহং থাকে না, যখন চিত্তবৃত্তি না, যখন না থাকা, সর্বচিত্তবৃত্তি নিরোধ, যখন চেতন মনে কোনো বৃত্তি নিয়ে পুরো শান্ত হয়ে গেছে, তখন সে অসম্পর্কিত সময়, তখন সে বাইরের প্রকৃতি কিছু জানছে না। শান্ত কোনো কিছুকে জানতে গেলে চিত্তবৃত্তি দরকার। এ কেম দর্শনম, খ্যাতিরেব দর্শনম, খ্যাতি বা প্রত্যয় বা অনুভূতি যেটা আছে কোনো বিষয় সম্বন্ধে, সেটা হচ্ছে চিত্তবৃত্তি আকারেই হয়, কিন্তু সেটা প্রকৃতি সম্বন্ধীয়। সেখানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান তিন অবস্থায় আমাদের লাগে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থায় লাগে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান। ব্যবহারিক জগতে প্রাতিভাসিক সত্তায় লাগে, কিন্তু পারমার্থিক সত্তায় কিন্তু লাগে না। সেখানে ত্রিপুটি থাকে না, ত্রিপুটির দরকারও নেই, সেখানে মনেরও দরকার নেই। সেখানে চৈতন্য তত্ত্বই শুধু থাকে, সেখানে উপাধি থাকে না, উপাধিহীন জ্ঞান, উপাধিযুক্ত জ্ঞান। প্রকৃতির যত জ্ঞান সেটা হচ্ছে উপাধিযুক্ত জ্ঞান, সেটা স্থূল সূক্ষ্ম কারণ যাই হোক না কেন। আর উপাধিহীন জ্ঞান, উপাধিহীন জ্ঞানটা হচ্ছে যে চৈতন্য তত্ত্বের জ্ঞান। আর সেখানে কোনো চিত্তবৃত্তি ইত্যাদির দরকার নেই, বাহ্য বস্তুর দরকার নেই। চিত্তবৃত্তি ইত্যাদি হচ্ছে যে এই জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানগুলো ইত্যাদি তৈরি করে। আর তার মানে কি, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে প্রকৃতির বিকৃতি উপাধি যেগুলো আছে, তার সঙ্গে যুক্ত হলেই হচ্ছে সঠিক জ্ঞান হবে না, সেটা হচ্ছে বন্ধন। জ্ঞানম বন্ধা, জ্ঞানম যে আছে সেটা হচ্ছে যে বন্ধন স্বরূপ, সে অহংয়ের সঙ্গে যুক্ত হলেই সেটা হচ্ছে যে কোনো যে উপাধি আমরা যেটা নিচ্ছি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তির অহং, সেটা হচ্ছে বন্ধন স্বরূপ। তা মুক্তি কোথায়, যেখানে এই উপাধিগুলো নেই, উপাধিহীন জ্ঞান, যে শুদ্ধ চৈতন্য যেটাকে বলছেন, তুরীয় চৈতন্য যেটাকে বলা হচ্ছে। সেজন্য সব মান্ডুক্য উপনিষদে তো সব বলেই দিল, না অন্তঃপ্রজ্ঞম, স্বপ্নের যেটা জানছে যে জানছে জ্ঞাতা, সেটা আমি নই। না বহিষ্প্রজ্ঞম, যে বাহ্য জিনিসকে এখন জাগ্রত অবস্থায় সেও না। না অভিয়াত প্রজ্ঞম, এই দুটোর মাঝামাঝি জিনিস বা দুটোকে নিয়ে বলছেন, না সেরকম না। না প্রজ্ঞান ঘনম, তাহলে সুষুপ্তির আমিটা কি আমি? না, সেটাও না, কারণ এখানে আমিটাকেই জানার চেষ্টা। এখানে এখানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই ত্রিপুটির মধ্যে থাকলে হচ্ছে যে রিলেটিভ আমিকে জানা যায়, যে জ্ঞাতাটা সেটা কিন্তু আসল জ্ঞাতা নয়। হ্যাঁ, সেটা কিন্তু দ্রষ্টা নয়, অ্যাবসলিউট দ্রষ্টা নয়, সাকাষ্টা সাপারাগতি যেটা বলছে সেই দ্রষ্টা নয়।
এটা রিলেটিভ দ্রষ্টা, এটাও দৃশ্য হয়ে যায় কারো সাপেক্ষে, এটাও দৃশ্য হয়ে যায়। সেই জন্য তিনটে যে অহং যেটা আছে, আমি তিনটে জ্ঞাতার কথা বললাম, এখানে মেনলি জ্ঞাতাকে জানারই চেষ্টা। আর সেই আসল জ্ঞাতাকে জানতে গেলে হচ্ছে যে এই তিনটে যে ত্রিপুটি যেটা আছে, ত্রিপুটি তিনটে কি নষ্ট করো। এক কথায় বলতে গেলে সেই জ্ঞাতা যে আছে, জ্ঞাতাটাকেই তুমি অহং যেটা আছে অহংয়ের লয় করে দাও। কারণ যদি জ্ঞাতা না থাকে তাহলে জ্ঞেয় আর জ্ঞান কিসের থাকবে। কিন্তু জ্ঞাতা যখন উপাধিকে যুক্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে কিছু একটা জানার চেষ্টা করছে, কারণ তার ভোগ চাই বা মোক্ষ চাই, যে কোনো জিনিস তার চাই। যখনই উপাধিকে যুক্ত হলো লিমিটেড হয়ে গেল, আমার ভোগ দরকার বা মোক্ষ দরকার, দুটি হচ্ছে জ্ঞান, প্রকৃতিগত জ্ঞান। আর যেটা আমি সমাধির মধ্যে বলছি, সমাধির চেয়ে হাইস্ট লেভেলের জ্ঞান। তা মানুষ শান্ত অতটা তো অপেক্ষা করে না সমাধির জন্য। রাজস তামস বৃত্তি আছে, জাগতিক ভোগই তারা ইমিডিয়েটলি চায়, কাম কাঞ্চনের মধ্যে পড়ে থাকতে চায়। আর ঠাকুর সেগুলো বলছে যে সেই সে ঘরে বস্তা বস্তা চাল আছে, এত ঐশ্বর্য আছে, সেটার দিকে না তাকিয়ে সেগুলো যাতে ইঁদুর খোঁজ না পায়, তার জন্য কী করছে যে গৃহকর্ত্রী যে আছে সেই ধান থেকে সামান্য কিছু খই তৈরি করে, এইটুকু ধান থেকে এত হয়তো খই হয়, সেটা সামনে ছড়িয়ে রেখেছে। ইঁদুরের সেই খই খেতেই সময় চলে গেল, এত তার পাশেই ঐশ্বর্য পড়ে রয়েছে, সে সেটার দিকে তাকাচ্ছেই না। তার মন যে আছে, প্রত্যেকটা যে চিত্তবৃত্তি যেটা রয়েছে, প্রতিবোধ বিহিতা মতম অমৃতত্বমি বিন্দাতে, তা প্রত্যেকটা চিত্তবৃত্তির মধ্যে প্রত্যেকটা, যেখানে আমরা যেটাকে বলছি মায়া বা মায়ার জগৎ, ব্যবহারিক জগৎ, বা যেখানে জ্ঞান বলছি, যদিও এই জ্ঞানটা চৈতন্যভাসের জ্ঞান, কিন্তু যেখানে চৈতন্যভাস আছে সেখানে চৈতন্যের সঙ্গে তো লিঙ্ক আছেই। বা যেখানে জগতের উপাধি দেখছি, অধ্যস্থ বা ভ্রান্ত জ্ঞান যাই হোক না কেন, সর্পের ভ্রান্ত সর্পের জ্ঞান হচ্ছে সে রজ্জুর উপরে আরোপ করে, তার মানে কি সেখানে অধিষ্ঠান্ত রজ্জু তো আছেই, তাই না? সিনেমা দেখছি, এবারে হলে হলে হচ্ছে যে সিনেমার পর্দা আছে, যেখানে যেখানে সিনেমা আছে সেখানে সেখানে পর্দা আছে। জগৎ হচ্ছে সিনেমার মতো, যেখানে যেখানে সিনেমা আছে, মানে জগতে তিনটে এই 3D সিনেমা, তা সেখানে সেখানে হচ্ছে যে চৈতন্য তত্ত্ব আছে, কিন্তু খবর নেই। কারণ কি, মন সবসময় চাইছে আমি এখন জ্ঞাতা হয়েছি, আমি কিছুকে জানবো। চুপ করে বসো, চুপ করে বসার ক্ষমতা নেই, তাকে জানতেই হবে কোনো কিছু। হয় বই পড়ছে, বই পড়ার জ্ঞান হচ্ছে যে মিথ্যা জ্ঞান, কিন্তু হ্যাঁ এটা হেল্প করে থাকে, এটা হেল্প করে থাকে এটা সাধনার ক্ষেত্রে। কিন্তু হায়েস্ট লেভেলে গেলে তখন এইসব জ্ঞানও চলে না, একটা লেভেলে এগুলোকে সমস্তটাকেই ছাড়তে হয়। কিন্তু প্রাথমিক লেভেলে অবশ্যই এটা হেল্প করে। শাস্ত্র প্রমাণের কথা বলা হচ্ছে, এটা প্রমাণের মাধ্যমে হচ্ছে যে প্রমা হয়, প্রমা হচ্ছে জ্ঞান হয়। তা প্রকৃতির লেভেলের জ্ঞান যেমন যেমন জ্ঞান হয়, তেমন তেমন আমাদের শক্তি আছে, প্রকৃতির উপরে আমাদের প্রভুত্ব থাকে। তো এখানে জ্ঞানযোগের মাধ্যমে স্বামীজি যেটা বলছেন, যে এই ত্রিপুটে যে আছে জ্ঞাতা হয়ে, আমি একটা জ্ঞাতা উপাধিযোগে যুক্ত হলাম। নাটকে সে পুলিশ হলো, পুলিশের কাজ কি, যখন সে পুলিশ হলো সে তখন চোরকে খুঁজতে লাগবে। আর সে যদি চোর হয়, সে তখন কোথায় চুরি করবে সেটা করতে থাকবে, কারণ সে উপাধি যুক্ত হয়েছে নাটকের মধ্যে, তাকে সেটা করতে হবে। উপাধিটাকে ছাড়ো। তিনটে যে উপাধি আছে, যে এই 3 ইগো যেটা আছে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থায় 3 ইগোকে ছাড়ো, কারণ 3টে জ্ঞাতা আছে। আর জ্ঞাতা হলেই সেখানে হচ্ছে কোনো কিছুকে ভোগ করবো, ভোগ আর মোক্ষ করতে গেলে সেখানে হচ্ছে যে জ্ঞেয় এবং জ্ঞান চলে আসে, সে স্থূল বস্তু হোক, সূক্ষ্ম বস্তু হোক, কারণ বস্তু হোক। সেই জন্য ত্রিপুটির হচ্ছে যে লয় করতে বলছেন, যে 3টে জিনিস আছে সেটা লয় করতে বলছেন। আর লয় কীভাবে হবে? সর্বচিত্ত বৃত্তি নিরোধ যেটা আছে, বা চৈতন্য তত্ত্বে অবস্থান করা, উপাধিটাকে বাদ দিয়ে হচ্ছে যে শুদ্ধ চৈতন্য তত্ত্বে হচ্ছে অবস্থান করা। अस्तित्व बोधलभ्य तत्वभावेन चोभय अस्तित्व बोधोपलब्धस्य तत्वभाव प्रसिद्धति। অস্তি ইতি, এটা আছে, সেটা অবশ্য অন্য কনটেক্সটে বলেছেন অস্তি, কিন্তু সেভাবেই একটা লেভেলে সেটাই বুঝতে হবে যেটা আছে। এই যে চৈতন্য তত্ত্ব আছে, এই 3টে উপাধির বাইরে একটা চৈতন্য তত্ত্ব, তাকে তো বিষয় করা যাচ্ছে না, তাকে তো এইভাবেই বুঝতে হবে যে তিনি আছেন বলে। তিনি কখনই বিষয় হয় না, বিষয় করা তাকে ধরা যায় না। यदि मन्यसे शुभेदेति दभ्रमीवापि नूनत्वं व्यक्तं ब्रह्मण रूपम जयसत्यम जयसदेव सतनु मीमांसा मेबते मन्य विदितम, केन उपनिषदे বলছে।
যদি তুমি মনে করো তাকে আমি জেনে ফেলেছি, হ্যাঁ, তার মানে তিনি আমার জ্ঞেয় জ্ঞেয় হয়ে গেছেন, তার তুমি তার ক্ষুদ্র রূপকে দেখেছো। আমি ঈশ্বর দর্শন করেছি, একটা রূপকে দেখে ফেলেছি, সেটা তার ক্ষুদ্র রূপ, তার তৈজস রূপ। তার কিছু ভ্যালু থাকতে পারে তোমার জীবনে, কিন্তু সেটা কিন্তু চৈতন্য তত্ত্ব নয় যে তিন কালে তিন অবস্থায় সবসময় আছে। সে কখনোই না হয় না। এখন আছে, এখন না হয়ে আছে, মানে সেটা হচ্ছে মিথ্যা। তিন কালে তিন অবস্থায় যেটা আছে, সেজন্য তুমি যদি মনে করো ওই রূপ দেখে বা তাকে কোনো বিষয় করে জেনে ফেলেছি কোনো একটা জিনিসকে, এরকম আমার জ্ঞান হয়ে গেছে তার সম্বন্ধে, কোনো একটা জ্ঞেয় বস্তু, তিনি হচ্ছেন জ্ঞেয় বস্তু, তার জ্ঞান হয়ে গেছে, তার মানে তুমি তাকে জানোনি। তোমাকে এখনও আরও বিচার করতে হবে যে ওর পিছনে কে সত্তা আছে। তুমি তাকে জেনেছো, সেটা হচ্ছে যে সেই ব্রহ্মেরই একটা রিলেটিভ তত্ত্বই তুমি কিছু একটা জেনেছো, তার পিছনে কে আছে। হ্যাঁ, তিনি হচ্ছেন যে আপেক্ষিক দ্রষ্টা, অ্যাবসলিউট দ্রষ্টা নন। আমি যেমন বললাম যে এই টেবিলের আপেক্ষিক দ্রষ্টা হচ্ছে যে চোখ, চোখটাও দৃশ্য, সে আপেক্ষিক দ্রষ্টা হিসেবে কাজ করছে। তার দ্রষ্টা কে, সেটা হচ্ছে মন আপেক্ষিক হচ্ছে যে দ্রষ্টা, কারণ সেটা দৃশ্য হয়ে যায় কার সাপেক্ষে, বুদ্ধির সাপেক্ষে, বুদ্ধিও দ্রষ্টা। হ্যাঁ, সেটা হচ্ছে যাচ্ছে তার যে কারণ যে আছে তার সাপেক্ষে সেটা হয়ে যাচ্ছে যে দৃশ্য। তো সে আপেক্ষিক দ্রষ্টা না, অ্যাবসলিউট দ্রষ্টা, যে কখনো দৃশ্য হয় না, যে সব সময় তিন অবস্থায় তিন কালে আছে, যে কখনো পরিবর্তন হয় না, সে অপরিবর্তনশীল বলে সব 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 পরিবর্তন, জগতে যা কিছু প্রকৃতির পরিবর্তন সে দেখতে পাচ্ছে, সাক্ষী রূপে জানছে। আর সে সবসময় আছে, কোনো সময় হচ্ছে না হয়ে যাচ্ছে না। তো এটাকে বুঝতে গেলে তখন হচ্ছে যে এই যে ত্রিপুটি যে আছে, ত্রিপুটির হচ্ছে যে লয় করতে হবে। আর লয় করতে গেলে হচ্ছে যে যেখানে নিধ্যাসন বলছে, ধারণ ধ্যান সমাধি, আলটিমেটলি সেই চিত্তবৃত্তি, সে জ্ঞান যোগে হোক বা ধ্যান যোগে হোক বা অন্য কোনোভাবে হোক, ভক্তি যোগে হোক, হ্যাঁ, সেটাকে হচ্ছে যে লয় করতে হবে। লয় করে যে ত্রিপুটি যেটা হচ্ছে, কোথায় হচ্ছে, বুদ্ধিতে হচ্ছে। সত্য পুরুষার শুদ্ধি সাম্যে কৈবল্যমিতি, যেটা মুক্তি বা আত্মজ্ঞান যেটাকে বলছেন, যে সত্য, বুদ্ধি সত্য, আর পুরুষ যখন শুদ্ধি হচ্ছে, শুদ্ধি মানে বুঝতে পারছি দুটোর মধ্যে কি পার্থক্য, আর সেই পার্থক্যটা হচ্ছে অপরোক্ষ অনুভূতি হিসাবে, থিওরিটিক্যাল জ্ঞান নেই, তখন হচ্ছে যে কৈবল্য, শান্ত নির্বিকল্প, বা তারপরে অসম্প্রজ্ঞাত সমাধি আছে, তাতে হচ্ছে যে এইটা হয়। আর যদি শাস্ত্রের মাধ্যমে করতে, বেদান্ত শাস্ত্রের মাধ্যমে, অদ্বৈত বেদান্ত শাস্ত্রের মধ্যে, তখন হচ্ছে অধ্যায়রূপ অপবাদের মাধ্যমে, তুমি এখন যে অবস্থায় আছো, গুরু তখন বলবেন এটা অধ্যায়রোপ করে, যে কিভাবে সেই যে চৈতন্য যিনি আছেন, যিনি এক তত্ত্ব, তিনি কি করে বহু হলেন। এক বহু হয়নি, কিন্তু এটা মনে হচ্ছে প্রকৃতির জন্য। তখন বিভিন্ন উপনিষদেও সেটা বলছে, তসমাৎ বায়ু তসমাৎ আত্মনা আকাশ সম্ভূত আকাশাৎ বায়ু বায়ুর অগ্নি অগ্নির আপা, এইভাবে সৃষ্টিতত্ত্ব। সেটা কি, সেটা কিসের জন্য বলছে, সৃষ্টি অ্যাকচুয়ালি কী হয়েছে। বেদান্ত তো, অদ্বৈত বেদান্ত তো বলছে যে সৃষ্টি হিসেবে হচ্ছে যে বিবর্ত মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু পরিণাম নয়, মানে অ্যাকচুয়ালি হয়নি, কিন্তু সেটা হচ্ছে যে মনে হচ্ছে। অধ্যারোপের মাধ্যমে তোমার বর্তমান স্থিতি যে আছে সেটাকে বোঝাচ্ছেন কীভাবে কী হয়েছে। আর এরপর অপবাদ যেটা করছেন, অধ্যারোপ মানে সেটা হচ্ছে যে ভ্রান্তি জ্ঞান, অধ্যাস ও ভ্রান্তি জ্ঞান। হ্যাঁ, তা সেটা যে হয়েছে, এরপর অপবাদ করতে হবে। সর্প যে আছে দড়িতে অধ্যস্ত হয়েছে, সেই জন্য দড়িকে সাপ বলে দেখছি। অপবাদ মানে কি, অপবাদ মনে হচ্ছে যে দড়িকে দড়ি বলেই বোঝা যায়, সাপটা মিথ্যা, একমাত্র দড়ি আছে। যা কিছু জিনিস দেখছি, মন ইত্যাদি যা কিছু, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান তিনটেকে আলাদা তিনভাবে দেখছি, তিনটের মধ্যে ভেদ কিছু নেই, ওটাকে যে অভেদ জ্ঞান, আর তিনটের পিছনে একই তত্ত্ব আছে, সেটা হচ্ছে অপবাদ। তা সেটা হচ্ছে যে আমাদের যে বেদান্তে যে আছে, বেদান্তে সেটাই বলছে। তা সেই মিথ্যা যে আছে, মিথ্যাটাকে সরিয়ে সত্য যে আছে, সেই সত্যটাকে অনুভব করা, সেটা হচ্ছে অপবাদ। হ্যাঁ, সেটাই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বলা হয়েছে, গীতার ক্ষেত্রেও সেখানে ক্ষেত্রজ্ঞের কথা বলা হয়েছে। ক্ষেত্রজ্ঞম চাকমা বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। তা সেই ক্ষেত্রজ্ঞকেই বুঝতে হবে, সেটাকেই যে চৈতন্য তত্ত্ব যে আছে, তা সেটাকেই বুঝতে হবে। আর সেটাকে বুঝতে গেলে হ্যাঁ, সেখানে কিন্তু এই যে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান বা বৃত্তি, চিত্তবৃত্তি বা অন্তঃকরণ বৃত্তি যেগুলো আছে, সেগুলো কিছু কাজে দেবে না, কারণ তিনি কখনোই বিষয় হন না। তিনি হচ্ছেন অ্যাবসলিউট দ্রষ্টা, দ্রষ্টার কোনো দৃশ্য হয় না। দৃশ্যকে বুঝতে গেলে সেখানে মন ইত্যাদির কাজ আছে কিছু, কিন্তু যে দ্রষ্টা, যে মনেরও দ্রষ্টা, মন যার দৃশ্য, যিনি থাকলে মন তার মনত্ব পায়, প্রাণ তার প্রাণত্ব পায়।
তাকে কি করে জানবে? তাকে জানতে গেলে সেটা হতে হবে, হ্যাঁ, সেই হয়ে তাকে জানতে হবে, চৈতন্য তত্ত্ব হয়ে তাকে জানতে হবে। তিনি হচ্ছেন যে জ্ঞান স্বরূপ, তাকে জানার জন্য অন্য কিছু জানার দরকার নেই। তিনি একমাত্র আছেন, অন্য কিছু নেই। তা এটাই গীতা তো বলছেন, অব্যক্তম ব্যক্তিমাপন্যম মন্যন্ত মাম অবুদ্ধয়ঃ। অব্যক্তম ব্যক্তিমাপন্যম, যেন আমি যেন একটা সীমিত রূপ ধারণ করেছি, ভগবান বলছেন, কিন্তু আমি হচ্ছে অব্যক্ত। অব্যক্ত মানে হচ্ছে অব্যক্ত প্রকৃতি না। সেটা হচ্ছে যে যেটা যেটা হচ্ছে বাইরের ভাবে প্রকাশ হয় না, বিষয় করে যাকে জানা যায় না, চৈতন্য তত্ত্ব। তা এইভাবে সেই যে মায়া যে শক্তি আছে, তার দ্বারা জগৎ হচ্ছে মোহিত হয়ে রয়েছে। সেই মায়া শক্তি যে আছে, সেই মায়া শক্তির প্রকাশ হচ্ছে জ্ঞাতা জ্ঞান রূপে, ত্রিপুটি রূপে। সেই ত্রিপুটিকে সরানো, তার জন্য বিভিন্ন সাধনের কথা বলা হয়েছে। আর লোক মায়ের দ্বারা মোহিত হয়ে আছে বলে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান। আর তারও একটা খুব মানে কী বলবো, ক্রুড রূপ হয়ে আমরা জগৎকে অনুভব করছি। তার শুদ্ধ রূপে দেখলেও সেখানে সমাপত্তি হয়, সবিতর্ক সমাপত্তি আছে। তারও হায়ার লেভেলে গেলে তখন হচ্ছে নির্বিতর্ক সমাপত্তি আছে। সূক্ষ্ম দিতে গেলে সবিচার সমাপত্তি আছে বা সমাধি আছে। আরও সেটা যদি শব্দ দেশকাল নিমিত্তের জ্ঞান যদি ছেড়ে দিই, মানে আমি যে আছি, যে আমি বোধটা স্বরূপে শূন্য মতো হলে, তখন হচ্ছে যে সেই সূক্ষ্ম বস্তু সম্বন্ধে সঠিক জ্ঞান বা প্রমা তখন হয়, তা সেটাও হচ্ছে না। আর এই যে জ্ঞানটা যেটা আছে, যেটা আত্মজ্ঞান, সেটা হচ্ছে ত্রিপুটির পারের জ্ঞান। যখন মন থাকে না, মনটাকে ছেড়ে দিই। মনটাকে ছেড়ে দেওয়া মানে কি? প্রাণটাকে ছাড়তে পারছেন। প্রাণ হচ্ছে সূক্ষ্ম, হচ্ছে মন। মন বুদ্ধি চিত্ত অহংকার বিজ্ঞানময় কোষ অব্দি। বিজ্ঞানময় কোষ না, আনন্দময় কোষ অব্দি পুরোটাই হচ্ছে মন। অন্তঃকরণ যে আছে সেটা কি করে ছাড়ে? শরীরটাই ত্যাগ করতে পারছে না। তারপরে মন ত্যাগ, তারপরে হচ্ছে যে মন মানে হচ্ছে ভোগের ইচ্ছা। শরীর ত্যাগ করলে ভোগের ইচ্ছা থাকে। নচিকেতার যেমন ওর ছিল না, কিন্তু অনেক লোক সেই শরীর ত্যাগ করার পরে স্বর্গে গিয়ে অনেক কিছু ভোগ করবো, আর সেটা চলে গেলেও, সেই ইচ্ছাটা চলে গেলেও তারপর ভোগের ইচ্ছা থাকে। প্রগতিলীন অবস্থায়, যে কারণ শরীরের কথা বললাম, সেখানে আনন্দটা আরও কোটি গুণ বেশি। সেটার ইচ্ছা থাকে। আর ভোগটা এগুলো কিসের দ্বারা হচ্ছে? মনের দ্বারা, সূক্ষ্ম মনের দ্বারা। এই সবগুলোকে ত্যাগ করলে যেটা পড়ে থাকে, কারণ ভোগ হচ্ছে সেই জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, এই ত্রিপুটির মাধ্যমে। যেখানে ত্রিপুটি নেই, সেখানে জ্ঞান স্বরূপ, সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ যে আছেন, তিনিই পড়ে থাকেন। একজন লিখেছেন, সবিতর্ক আর নির্বিতর্ক সমাপত্তির ডিফারেন্স একটু বুঝিয়ে দেবেন। আপনি পতঞ্জলি ক্লাসটা করেননি নাকি? তা সেটা নিয়ে আমরা এই সপ্তাহে আলোচনা করেছিলাম রবিবারে। বিতর্কা মানে হচ্ছে যে শব্দময় চিন্তা। বিতর্ক আর শান্ত, সেটা হচ্ছে স্থূল বস্তুর আভোগ। মানে কি? স্থূল বস্তু সম্বন্ধে চিত্তবৃত্তি তৈরি করা, কোনো একটা বস্তুকে যখন দেখছেন। আর সেটা হচ্ছে যে যখনই সমাপত্তি বলছি, সেটা হচ্ছে শুদ্ধ মন হতে হবে। স্ফটিকের মতো, স্ফটিকের পাশে লাল ফুল রাখতে পুরো স্ফটিকটা লাল হয়ে যায়, তেমনি ধ্যেয় বস্তু যেটা আসছে, যখন মন শুদ্ধ হয়, তখন তাতে একাগ্র থাকে। তৎস্তাৎ তদ অঞ্জনতা, সেই রঙে রেঙে যায় পুরো মনটা, সেই ধ্যেয় বস্তুর আকারে আকারিত হয়। কিন্তু সেখানে আমি যেটা বললাম, যখন আপনি সূর্যের চিন্তা করছেন, ইষ্টদেবতার চিন্তা করছেন, ইষ্টদেবতা আসছে, আপনি জানছেন আমি শ্রীরামকৃষ্ণকে, আপনি শ্রীরামকৃষ্ণের ধ্যান করেন, আপনি জানছেন যে আমি শ্রীরামকৃষ্ণকে জানছি, তাই না? বা ঠাকুরকে জানছি। তা যখনই সেই চিত্রটা এলো মনে, আপনি সেখানে শব্দটাও থাকে, আর আমি জানছি এই বোধটা থাকে। এতে এই তিনটে জিনিস আলাদা। শব্দ অর্থ নয়, অর্থ হচ্ছে জ্ঞান নয়। শব্দটা হচ্ছে যে বাগেন্দ্রিয়দের উচ্চারিত হয়, সত্যেন্দ্রিয় আমরা শুনে থাকি। অর্থ হচ্ছে বাহ্য বস্তু। শ্রীরামকৃষ্ণ ব্যক্তি, আর তার যখন রূপটাকে আপনি কল্পনা করছেন, সেটা বাইরে একটা রূপ, সেটা হচ্ছে দর্শনেন্দ্রিয়ের ব্যাপার। সেটা শব্দেন্দ্রিয় আর হচ্ছে যে বাগেন্দ্রিয় আর সত্যেন্দ্রিয় ব্যাপার নয়। তা সেটা হচ্ছে আলাদা জিনিস। শব্দটা অর্থ নয়, অর্থ হচ্ছে বাহ্য বস্তু যেটা। আর জ্ঞান হচ্ছে আমি জানছি বলে যেটা বোধ, অহংয়ের সঙ্গে যুক্ত হয়। তিনটে আলাদা জিনিস। তা যখনই শব্দ করছেন, আপনি শব্দটা, আমি শ্রীরামকৃষ্ণ বা ঠাকুর উচ্চারণ করলাম, আপনি শব্দটাকে জানলেন, তার অর্থ আপনি নাও জানতে পারেন। বাচ্চা ছেলেকে যদি বলা হয় ঠাকুর, সে জানলো ঠাকুর। ঠায়াকার কয় সুর,
সে জানো তার জ্ঞান হলো, জ্ঞান মানে হচ্ছে চিত্তবৃত্তি একটা হলো, না তার বোধ হতো না। আর যখন তার একটা ফটোকে দেখালেন, সে ফটোটাকে দেখে তারও একটা চিত্তবৃত্তি হলো। আর যখন সে আমি ঠাকুরকে জানছি এটা যখনই হলো, তখন হচ্ছে যে আরেকটা বৃত্তি হলো। এই তিনটে বৃত্তি একসঙ্গে সুপার ইম্পোজড হয়ে একটা বিকল্প জ্ঞান, তিনটে আলাদা জিনিস কিন্তু একসঙ্গে মিশ্রিত হয়ে একটা মিশ্রণের জ্ঞান হচ্ছে। আর সেই মিশ্রণটা, ঠাকুরের অস্তিত্ব আছে কিন্তু সেই মিশ্রণ অস্তিত্ব বাইরে নেই, বাইরের জগতে নেই। সেটা এটাকে বিকল্প জ্ঞান, মিশ্রিত জ্ঞান বলছে। এটাকে হচ্ছে সবিতর্ক সমাপত্তি যেটা বলা হচ্ছে। কিন্তু যেহেতু সমাপত্তি, সে সম্বন্ধে মিশ্রিত জ্ঞান হলে সে সম্বন্ধে সাধারণ জ্ঞানের চেয়েও, সাধারণ লেভেলে যে জ্ঞানটা হয় তার চেয়ে ভালো জ্ঞান হয়। আর নির্বিতর্কার ক্ষেত্রে হচ্ছে সেখানে শব্দ থাকে না। যে ঠাকুরকে দেখছেন তখন ঠাকুর ওই শব্দটা মনে উচ্চারিত হবে না, শুধু অর্থটাই, ঠাকুরের চিত্রটাই দেখছে, তাতে মন হচ্ছে যে লিপ্ত হয়ে গেছে, এমনভাবে তদাকারকারিত হয়েছে যে আমি যে জানছি ঠাকুরকে এই বোধটাও নেই আর শব্দও নেই, শুধু ঠাকুরই আছেন। পুরো চিত্ত যে আছে ঠাকুরের আকার নিচে, অর্থের আকার নিয়েছে। তখন হচ্ছে পরিপূর্ণ জ্ঞান সেই সম্বন্ধে। আর তখন হচ্ছে সঠিক জ্ঞান, কারণ তখন হচ্ছে অর্থের জ্ঞান, হচ্ছে কোনো বিকল্প না, কোনো মিশ্রিত জ্ঞান নেই, শব্দও নেই, আর এখানে হচ্ছে যে আমি জানছি বলে বোধ নেই। আর আমি জানছি বলে বোধ থাকলে আরেকটা কী হয়, সেখানে ইমোশন চলে আসে। ঠাকুরকে জানার সঙ্গে সঙ্গে ইমোশন নানা কিছু চলতে থাকে, সেটা ভাব সমাধির মধ্যে পড়ে। নানা কিছু ইমোশন হচ্ছে জাগতে থাকে। তাকে ইমোশনের চোখ দিয়ে তখন দেখছেন। একটা জিনিসকে দেখা, অনেক সময় আমরা দেখি না, একটা যাকে হয়তো পছন্দ করি, তাকে যখন দেখছি তার সঙ্গে যখন বিচার করি, তখন হচ্ছে ইমোশনের চোখ দিয়ে দেখলে তার ভুলটাকে অনেক সময় আমরা দেখি না। যার জন্য কী করা হয়, অনেক সময় আমি যখন পরীক্ষার খাতা যখন চেক করা হয়, ইন্টারনাল এক্সামিনার দেখেন, তারা পড়াচ্ছেন, তারা দেখছেন, আবার এক্সটার্নাল এক্সামিনার আছে যারা হচ্ছে বায়াসড হবে না। ইমোশন থাকলে অনেক সময় বায়াসড হয়ে যায়, পজিটিভ বা নেগেটিভ থাকলে সে পজিটিভলি বায়াসড বা নেগেটিভলি বায়াসড হয়ে যায়। তো যখন আমি তার সর্বশূন্যের মতো হলাম, তার মানে কি ইমোশনটাও আসছে না, পুরো সেই বস্তুটা নিজেকে প্রকাশ করছে। আর শব্দ যে আছে, শব্দের ক্ষেত্রে এনার্জি যায় সেই শব্দের বৃত্তি তৈরি করতে গেলে। তা সেটার দরকার নেই। যখন অর্থটা চলেছে, টেবিলটা চলেছে, টেবিলটা শব্দের কী দরকার আছে? আমি টেবিলটাকে দেখছি, টেবিলটাকে জানছি, এটাই তো অর্থটাই তো। আমরা যদি লক্ষ্য হয়, টেবিলটা যদি অর্থ হয় বা ঠাকুর যদি অর্থ হন, ঠাকুরের মূর্তি চলেন, ব্যাস, তখন আর শব্দের দরকার নেই। শব্দটা হচ্ছে সেই অর্থটাকে আনার জন্য, অর্থটা চলে এলে শব্দটাকে ছেড়ে দাও। কিন্তু দুটো মিশ্রিত হয়ে থাকে, শব্দ চলে এলে অর্থ চলে আসে, অর্থ চলে এলে শব্দ চলে আসে। তা তিনটের মিশ্রিত শব্দ অর্থ জ্ঞানে সেটা হচ্ছে সবিতর্ক সমাপত্তি। যদি শুদ্ধ মনে হয় তৎসঞ্জনতা থাকে। আর যখন শব্দও থাকছে না, আর হচ্ছে যে আমি জানছি এই বলে বোধ থাকছে না, তখন শুধু অর্থের জ্ঞান হচ্ছে। এটা হচ্ছে সমাধির মধ্যে চলে যায়। স্বরূপশূন্যেবা তদেব অর্থমার্থ নির্ভাষা স্বরূপশূন্যেবা সমাধি। তখন হচ্ছে সমাধি, এটা হচ্ছে ইনফ্যাক্ট সমাধি। আর সেটা হচ্ছে সঠিক জ্ঞান, প্রমা হচ্ছে। নির্বিতর্কের ক্ষেত্রে প্রমা হচ্ছে, সবিতর্কের ক্ষেত্রে কিন্তু নয়। না, সবিতর্ক ইত্যাদি যেখানে তর্কের কথা বলা আছে সেটা হচ্ছে স্থূল বস্তু, আর যেখানে বিচার, সবিচার বা নির্বিচার, সেটা হচ্ছে সূক্ষ্ম বস্তু, তন্মাত্রা থেকে শুরু করে অব্যক্ত প্রকৃতি অবধি। নাম বা মন্ত্র জপ করতে করতে যদি রূপে মন স্থির হয়, তারপরে কি হয় ঠিক ঠিক বুঝলাম না। তারপর কি হয়, পুরো মনটা, তারপরে যে কর্তব্য যেটা আছে, তারপরে কর্তব্য হচ্ছে যে সেই শব্দটাকেও ছেড়ে দেওয়া। অর্থ যখন চলে এলো, তখন শব্দের আর কি দরকার আছে? দরকার তো নেই। সেটা মেনলি আপনার মনের যে এনার্জি যেটা আছে, কারণ শব্দ তৈরি করতে গেলে, আপনি শব্দে তৈরি করতে গেলে মনের একটা এনার্জি লাগে, আর সেই এনার্জিটাকে আপনি দিতে পারেন পুরো অর্থের দিকে। এখন মনের একটা অংশ ডিভাইডেড হয়ে গেছে, ওই অন্য দিকে যাচ্ছে, শব্দের দিকে যাচ্ছে, বা আমি জানছি এই বোধের দিকে আছে, তার সঙ্গে ইমোশন ইত্যাদি চলে আসে। এই দুটোকে অফ করে দিলেন, শব্দটাকেও অফ করে দিলেন, আমি জানছি, এটাও থাকে না, কারণ মন তার কথা চিন্তা করতে করতে তদাকারিত হয়ে যাচ্ছে। তৎ অঞ্জানতা, সেই রূপে মন রঞ্জিত হয়ে যাচ্ছে, পুরো মন সেই অর্থের আকার নিচ্ছে, সেই দেবতার, ইষ্ট দেবতার আকার নিচ্ছে। তখন হচ্ছে সর্বোচ্চ প্রকাশ হচ্ছে সেই স্থূল রূপের।
কারণ পুরো মনের যে এনার্জিটা আছে ম্যাক্সিমাম প্রকাশ তখন হচ্ছে যে জ্ঞান হচ্ছে, জ্ঞান হয়। তারপরে কি হয়? তারপর হচ্ছে জ্ঞান হয়, জ্ঞানের জন্যই ধ্যান করা হয়, জ্ঞানের জন্য। হ্যাঁ, জ্ঞানটা বা প্রমা যেটা বলছে ঋতম্ভরা প্রজ্ঞা, সেটা নির্বিচারের পরে, হ্যাঁ, নির্বিতর্ক নয়, নির্বিচারের পরে ঋতম্ভরা প্রজ্ঞা, সর্বোচ্চ যে জ্ঞান যেটা আছে সেই জ্ঞান হয়। ও তারপরে কি নির্বিচার সমাপত্তি হতে পারে? তারপরেই তো হয়। তারপরেই হচ্ছে যে যে সবিতর্কের পরে এটা কার পরে কোনটা হবে, কে কীভাবে করছে তার উপর নির্ভর করে। হ্যাঁ, এরপরে শান্ত বিতর্ক হচ্ছে স্থূল। শান্ত বলা হয় স্থূল বিষয়টাকে প্রথমে জানো, তারপরে সূক্ষ্ম বিষয়, কারণ সূক্ষ্ম বিষয়টা একটু অ্যাডভান্স স্টেজ। সূক্ষ্ম বিষয়ের মধ্যে প্রথমে হচ্ছে একবারই তো প্রথমে সূক্ষ্ম বিষয়কে ভাবতে পারছে না, সেখানে শব্দ অর্থ সে নিচ্ছে, বা দেশকাল নিমিত্ত। আমি বোধ থাকলে দেশকাল নিমিত্তের এই বোধটা থাকে। তা যেখানে সবিতর্ক আমি বোধ থাকে, সেখানে দেশকাল নিমিত্ত থাকছে বা শব্দ অর্থ জ্ঞান থাকছে। তা সবিচারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে সূক্ষ্ম বিষয়ের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে শব্দ অর্থ জ্ঞানের সাহায্য নেয় ফার্স্ট অবস্থায়, নাহলে মন এখানে স্থির থাকতে পারে না। আর তারপরে হচ্ছে যে শব্দ এবং যে জ্ঞানাত্মক বৃত্তি যেটা আছে, বা অন্যভাবে বলতে গেলে দেশকাল নিমিত্ত যেটা আছে, সেটা থাকে না। শুধু সেই সূক্ষ্ম বিষয়টাই মনে ভাসতে থাকে, পুরো মনটা সেই সূক্ষ্ম বিষয়ের আকার নেয়। তখন হচ্ছে সে সম্বন্ধে হাইস্ট জ্ঞান, প্রমা, কোনো ভ্রান্তি জ্ঞান নেই। সেটা হচ্ছে ঋতাম্ভরা প্রজ্ঞা, পুরো সত্য সেখানে আছে, অন্য কিছু নেই। সেটা হচ্ছে হাইস্ট জ্ঞান, প্রকৃতি সম্বন্ধে হাইস্ট জ্ঞান। সেটা হচ্ছে নির্বিচারা সমাপত্তি। আজকে এই পর্যন্ত থাক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय।